হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিক রহমান মির্জা। আর আজকে আমরা পড়তে যাচ্ছি আমাদের ম্যাথ 6 এর ফাইনাল টার্ম। সো ম্যাথ 6 এর ফাইনাল টার্মের শুরুতেই আমরা পুরো সিলেবাস সম্বন্ধে একটা আইডিয়া নিয়ে নিই। আমাদের মোট ধরো আমাদের ফাইনাল টার্মে 5টা চ্যাপ্টার আছে। সো 5টা টাইপের আমরা ম্যাথ দেখবো। ফাইনাল টার্মে পুরো ম্যাথ 6 যেহেতু তোমরা যখন মিড দিয়েছো, জেনেই গেছো যে সম্পূর্ণটাই ম্যাথে হলো সূত্রের খেলা। এখানে অনেক অনেক সূত্র আছে। আর এক্সাম হলে তো সূত্র একটা শীট দেয়, তবু আমরা সূত্রগুলো ট্রাই করব ভালো মতো প্র্যাকটিস করে আয়ত্তে নিয়ে আসার। যখন আমাদের সূত্র আয়ত্ত থাকবে আর আমরা জাস্ট এতটুকু জানবো যে এখানে মোট কত টাইপের ম্যাথ আছে আর সেগুলো কিভাবে করতে হয়। আমাদের উদ্দেশ্য হলো প্রতিটা চ্যাপ্টারকে এমন ভাবে অ্যানালাইসিস করা যে সেখানে কয়টা চ্যাপ্টার আছে, সরি, সেখানে কত টাইপের ম্যাথ আছে এবং সেগুলা কিভাবে করা যায়। এখন মোট আমি তো বললাম মোট 5 ধরনের এখানে, সরি, হ্যাঁ, মোট 5 ধরনের আমাদের মোট চ্যাপ্টার আছে। সেখানে যদি আমরা একদম প্রথম চ্যাপ্টার নিয়ে কথা বলি, আচ্ছা, এর আগে একটু চ্যাপ্টারের পরিচিতি দেই। যেমন এই যে আমাদের টাইম সিরিজ অ্যানালাইসিস 3 ধরনের ম্যাথ আছে। ট্রাস্ট মি, খুবই ইজি। জাস্ট সবচেয়ে সহজ চ্যাপ্টার বলতে গেলে এই টাইম সিরিজ অ্যানালাইসিসটাই। এরপর হলো তোমার স্যাম্পলিং। চ্যাপ্টারটা সহজ, বাট সূত্র অনেক। ধরো মানে ম্যাথে ডিরেক্ট দেওয়া থাকবে, জাস্ট যা বলা থাকবে তার সূত্র ব্যবহার করে ম্যাথ করতে হবে। মানে স্যাম্পলিং চ্যাপ্টারটা তুমি জাস্ট সূত্র পারলে একদম ইজিলি মার্ক নিয়ে আসতে পারবা। এরপর আসে হাইপোথিসিস। এখানেও সেম আমাদের একটু সূত্র আছে। মানে ধরতে পারো সবই যা সূত্র, যেহেতু ম্যাথমেটিক্স সূত্রই থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু একটু তুলনামূলক বেশি। সো আমরা জাস্ট এটুকু চেষ্টা করব যেন আমরা টাইপ গুলো বুঝি, ম্যাথটা কিভাবে করতে হয় সেটুকু জানি, আর বাকিটা সূত্র প্র্যাকটিস করতে করতে আয়ত্তে চলে আসবে। সো এখন যদি আমরা প্রথম চ্যাপ্টার নিয়ে কথা বলতে চাই, সেটা হলো টাইম সিরিজ অ্যানালাইসিস। আমাদের এখানে মোট 3 টাইপের ম্যাথ আছে: সেমি এভারেজ, মুভিং এভারেজ আর আলফা টাইপ একটা ম্যাথ আছে। সেমি এভারেজ আবার 2 টাইপস: ইভেন টাইপ আর অড টাইপ। সো চলো শুরু করা যাক আমাদের এই টাইম সিরিজ অ্যানালাইসিস চ্যাপ্টারটা। সো চ্যাপ্টার শুরু করার আগে চলো আমরা দেখে আসি যে ম্যাথ গুলো ঠিক কিভাবে আসে, বা আমরা কিভাবে সেটা বুঝবো এটা, যেটা কি সেমি এভারেজ নাকি মুভিং এভারেজ নাকি আলফা টাইপ। সো তার জন্য চলে যাই আমাদের নোট পার্টে। আচ্ছা, আমরা একটু আমাদের স্লাইড থেকে, মানে আমাদের যে লেকচার স্লাইড থেকে দিছি, এটা তেমন ইম্পর্টেন্ট না, এক্সামে তেমন আসে না, সো chill। আমাদের মেন হলো যে সেমি এভারেজ থেকে কাহিনী শুরু। ওকে। সো তোমাকে ধরো কোশ্চেন ঠিক এমন একটা কোশ্চেন দিয়ে বলবে, দেখো কোশ্চেনটা দিয়েছে, তো এই কিন্তু আমার এক্সাম হলে কোশ্চেন, হ্যাঁ, এ দেখো কি বলা আছে, ইউজিং সেমি এভারেজ। সো যদি সেমি এভারেজের ম্যাথ থাকে এভাবে সেমি এভারেজ বলে দিবে। আবার যদি দেখো মুভিং এভারেজ থাকে, দেখো এই মুভিং এভারেজ বলেই দিবে। আবার যদি তোমার আলফা টাইপ ম্যাথ থাকে, ভাই সেটা কিভাবে বুঝবো? আলফা টাইপের ম্যাথে ঠিক এমন একটা সিনারিও তোমাকে দিয়েই দিবে। ধরো, আচ্ছা, এখান তো কোশ্চেনটা বোঝা যাচ্ছে না আলফা টাইপেরটা। যদি আমরা দেখি, এই যে এটা একটা আলফা টাইপের ম্যাথ, দেখছো? আলফা টাইপের ম্যাথটা কিভাবে বুঝলা? এই যে কোশ্চেন এরকম বলাই থাকবে যে আমাকে তোমার প্রেডিকশন করতে হবে। আচ্ছা, এই চ্যাপ্টারটা মূলত প্রেডিকশনের কাজ। কিভাবে? ধরো তোমার কাছে আমার ডেটা দেওয়া আছে 2000 সাল থেকে 2010 পর্যন্ত, আমি তোমাকে ডেটা দিছি যে আমার 2000, ধরো 2000 সালে আমার বেতন ছিল 10 টাকা, 2001-এ হয়েছে 20 টাকা, 2002-এ হয়েছে 30 টাকা। এভাবে করতে করতে 2010 সালে আমার বেতন ধরলাম 1000 টাকা। এখন তোমাকে আমি কোশ্চেন করলাম 2011 সালে আমার বেতন কত হবে। তো তোমার কাজ থাকবে এই 10 বছরের ডেটা অ্যানালাইসিস করে আমার এই 2011 সালের বেতনটা বের করা। মানে এই যে আমরা যতদূর প্রেডিকশন করি না, যে প্রিভিয়াস সালের ডেটা অ্যানালাইসিস করে নেক্সট সালে কি হবে, এই যে ডেটা অ্যানালাইসিস করে নেক্সট যে আমরা অ্যাজিউম করতেছি, সেই যে অ্যানালাইসিস করার যে সিস্টেমটা আমরা এখানে সেটাই শিখবো। সো 3 ধরনের ম্যাথ আছে। যদি আমাদের মুভিং এভারেজ বলে এই টাইপের, আরেকটা আমরা প্রথম একটা এক্সাম্পল দেখে আসলাম সেমি এভারেজ, এন্ড 3 নাম্বার টাইপ হলো এটা। সো আশা করি যে কি কি ধরনের কোশ্চেন আসবে আমরা সেটুকু বুঝতে পারছি। তো চলো শুরু করা যাক আমাদের সেমি এভারেজ টপিকটা নিয়ে, যে সেটা আসলে আমরা কিভাবে বা সেটা সলভ করব, বা কিভাবে কি করা যায়। সো সেমি এভারেজ যখন আমরা বলছি, আমি তোমাদের প্রথমেই দেখো বলে আসছিলাম সেমি এভারেজের 2 টাইপ আছে। একটা হলো ইভেন্ট, একটা হলো ইভেন্ট টাইপ, একটা অড টাইপ। হ্যাঁ, ইভেন্ট টাইপ অড টাইপটা কি? আচ্ছা, ইভেন্ট টাইপ আর অড
সরি, আচ্ছা, ইভেন টাইপ আর অড টাইপ হলো এই যে ডেটা সংখ্যাটা। দেখো তো এখানে মোট কয়টা ডেটা দেওয়া আছে? 1, 2, 3, 4, 5, 6। সো যদি তোমাকে এমন জোড় সংখ্যক ডাটা দেওয়া থাকে, তাহলে ম্যাথটা মানে মানে ম্যাথ করার ধরন সেমই, বুঝছো? সো এমন না যে ধরনটা আলাদা, সেম টাইপের ম্যাথই করব, স্টাইল সেম ভাবে করব। জাস্ট আমরা দেখবো যে দুই ধরনের ম্যাথ আসতে পারে। সো এটা হলো, যেমন দেখো এখানে 6টা দেওয়া আছে, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টা ডটা দেওয়া আছে। সো দুই ধরনের ম্যাথ হতে পারে, হয় ইভেন হয় অড, বাট ম্যাথ করার সিস্টেম সেম। সো চলো একটু দেখি ম্যাথটা কিভাবে করতে পারি। সো এখানে একটা করে করা আছে, চলো আমরা আমাদের নোটে চলে যাই। হবে তো, আচ্ছা, এই সো টাইপ 1, টাইপ 2, টাইপ 3 আমাদের মোট 3 ধরনের ম্যাথ আসবে: সেমি এভারেজ, মুভিং এভারেজ আর আলফা টাইপ। সো সেমি এভারেজে আমাদের কয়টা হবে? আচ্ছা, এখানে অনেক কিছু কথা বলা আছে। আচ্ছা, তোমাদের এখানে আমার একটা ডিরেক্ট শর্টকাটে ম্যাথ করা আছে, আর একটা স্লাইডের নিয়মে আছে। আমি তোমাদের বলবো স্লাইডেরটা দেখতে, বিকজ এটা যেহেতু একদম মানে স্লাইডের ম্যাথ, প্রত্যেকটা ফ্যাকাল্টি এটা মেনে চলবে। এটা যে হয়তো অন্য কারো স্যার সেটা নাও মানতে পারে, যেহেতু একটু শর্টে করা, আমাদের ফ্যাকাল্টি এভাবে শিখিয়েছিল। সো ট্রাই করি যেটা সবাই, সবার জন্য যেটা সেটাই জানতে। সো চলো দেখি। প্রথমত তোমাকে এই ধরনের একটা কোশ্চেন দেওয়া থাকবে, বুঝছো? আমাদের এই ধরনের একটা কোশ্চেন দেওয়া থাকবে, বলবে সেমি এভারেজ করতে। তো দেখো আমাদের ডেটা দেওয়া আছে 8 সাল, 9 সাল, 10 সাল, 11 সাল, 12 সাল, এভাবে মোট 6টা ডেটা দেওয়া আছে। তোমার কাজ থাকবে সুন্দর করে এই ডেটা গুলো এরকম রো ওয়াইজ সাজায় নেওয়া। সাজাইছো, ভালো কথা। এখন আমাদের দেখতে হবে যে আমরা, দেখো, এই যে 3 ইয়ার সেমি টোটাল, 3 ইয়ার সেমি এভারেজ, এখানে তিনই কেন নিল, আমরা কত নিব, এটা কিভাবে বুঝবো? চলো এবার আমরা এটা বুঝি। তো তোমার কাজ থাকবে প্রথমত, আমি বলি, দেখো এখানে মোট ডাটা, দেখো তো এটা কয়টা, এটা কয়টা ডাটা, এখানে আমাদের মোট জোড় সংখ্যা 1, 2, 3, 4, 5, 6। সো যে সংখ্যক ডাটা থাকবে তাকে আমরা 2 ভাগে বিভক্ত করব। কয় ভাবে? 2 ভাগে। যদি 6টা ডাটা থাকে, 3 ইয়ার সেমি টোটাল। যদি 8টা ডেটা থাকে, তাহলে 2 দিয়ে ভাগ করলে 4 ইয়ার সেমি টোটাল। যদি 10টা ডাটা দেওয়া থাকে, তবে আমরা কয় ভাগে করব? জাস্ট 2 ভাগে করে ফেলবো। তাহলে মোট কত দিয়ে বলবো আমরা? যদি 10টা থাকে, 5 ইয়ার সেমি টোটাল। জাস্ট এখানে চেঞ্জ হবে। সো আপাতত বুঝতে পারছি যে আমাদের কত ইয়ার ধরতে হবে। সো ডেটাটাকে জাস্ট আমরা কি করলাম, ভাগ করে ফেললাম। দেখো এই যে আমরা জাস্ট ডেটাটাকে কি করেছি, ভাগ করে ফেলছি। এখন প্রথম লাইনটা পরে কি বলছি, 3 ইয়ার সেমি টোটাল। তার মানে কি, এই 3 বছরে আমার যে এখানে ইনকামটা দেওয়া আছে, আমি তা যোগ করে এখানে লিখেছি। জাস্ট এই 3 বছরের টোটালটা। আবার ঠিক একই ভাবে তোমরা কি করবা, আচ্ছা, এইটা আপাতত খেয়াল করে না, হ্যাঁ, আমরা এটা ভুলেছি। আমরা আগে এই বাকি টেবিলে কাজগুলো একটু শিখে নিই। সো প্রথম আমাদের কাজ কি থাকবে? আমাদের কাজ থাকবে এই সেমি টোটালটা বের করা। সো যে সংখ্যক ডাটা থাকবে তাকে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করে দিব। এখন একটু কিছু কথা বলে আসি, যেমন দেখো, হুম 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 কাহা হে, আচ্ছা, এই যে ডাটা যদি আমাদের, ধরো ডাটা অড সংখ্যক ডাটা, হ্যাঁ, ধরো ডাটা তৃতীয় আমাদের ইভেন হয়, তাহলে n/2। আর ডাটা যদি অড হয়, ধরো ডাটা আছে 7টা কিংবা 9টা কিংবা 11টা, তাহলে কি করবা, এক কম করবা। মানে কি, 7টা হলে আমরা 6/2 করবো, মানে 3টে নিয়ে কাজ করব। যদি 9টা, আচ্ছা এটা আমরা একটু এখান থেকে দেখাই নিয়ে আসি। সো আমরা যে কোনটা শিখছি, এখন আমরা শিখতেছি কিভাবে সেমি এভারেজে ম্যাথটা করা হয়। সো আমি কি বললাম, স্টেপ 1, আমাদের ম্যাথটা কি করতে হবে, n ইয়ার সেমি টোটাল বের করতে হবে। কিভাবে বের করতে হবে, আমাদের যে টেবিলটা দেওয়া থাকবে সেই টেবিলে। সো যে ডেটাগুলো দেওয়া থাকবে সেগুলো আমরা টেবিলে সাজাবো। ধরো এটা হলো আমাদের একটা টেবিল। সো অর্ধেক করবো, আমাদের প্রথম কাজ থাকবে কি, এরকম অর্ধেক করা। সো ধরো এখানে আমার ডেটা আছে, আমাদের প্রথম স্লাইড মধ্যে মোট 6টা ডেটা আছে। কাজটা বুঝো প্রথমে। এখন আমরা এই এন এর মানটা কিভাবে বের করব, আমাদের যদি ইভেন সংখ্যক ডেটা থাকে, তাকে 2 দিয়ে ভাগ করব।
যদি অড সংখ্যক ডেটা থাকে অড -1 ভাগ 2 করব। ভাইয়া কি বুঝালেন? বুঝি নাই তো। যদি ধরো আমাদের মোট 6টা ডেটা দেওয়া আছে, তাহলে আমরা তিনটা করে কাজ করব। এই তিনটা, এই তিনটা। যদি আমাদের 8টা ডেটা দেওয়া থাকে তাহলে কত ইয়ার করব? 4 ইয়ার সেমি টোটাল, মানে 4টা 4টা। যদি আমাদের ধরো 12টা ডাটা দেওয়া আছে তাহলে কি করব? 6 ইয়ার সেমি টোটাল, 6টা ডাটা 6টা ডাটা। মানে তোমার যে সংখ্যক ডাটা থাকলে যা 2 দিয়ে ভাগ করে অত সংখ্যক ডাটা নিয়ে আমরা কাজ করব এট আ টাইম। বুঝছো? এখন যদি অড সংখ্যক ডাটা দেয়, মানে ভাই আপনি তো ইভেন কি সুন্দর বললেন 6 থাকলে তিনটা করে নিব। এখন ডাটা দেওয়া আছে 7টা কিংবা 9টা কিংবা 11টা, তাহলে কি করবো আমরা? দেখো, 7 - 1 ভাগ 2, ঠিক আছে? তিনটা ডাটা নেব। কি করব? তিনটা ডাটা, প্রথম তিনটা ডাটা, শেষ তিনটা ডাটা, মাঝখানটা ইগনোর করব। কথাটা তো বুঝলাম না, মাঝখানটা ইগনোর করবো মানে কিভাবে কি করব? চলো দেখি। এই এক্সাম্পলটা দেখি। দেখো তো এখানে মোট কয়টা দেওয়া আছে? 1 2 3 4 5 6 7, অড সংখ্যক ডাটা। দেখো ওরা কি করেছে, সবার উপরের তিনটা নিল, সবার নিচের তিনটা নিল, আর মাঝখানেটাকে এই ক্যালকুলেশনের বাহিরে রাখলো। তো আশা করি বুঝতে পারছো। যদি ইভেন ডাটা হয় কোনো সমস্যা নাই, এই তিনটা এই তিনটা। যদি অড ডাটা হয় উপরের থেকে নিব, নিচ থেকে নিব, মাঝেরটাকে আমরা ক্যালকুলেশনের প্রথমে বাহিরে রাখবো। ঠিক আছে? তো আশা করি প্রথম পার্টটুকু বুঝতে পারছো। তো এখানে আমরা এখন কি করব? এই 3টা বছরের ইনকামটা যোগ করে এখানে লিখবো, আবার এই 3 বছরের এখানে লিখবো। সো এখন তুমি কি করেছো? 3 ইয়ার সেমি টোটাল বের করলা। এখন 3 ইয়ার সেমি এভারেজ করবা, এটাকে 3 দ্বারা ভাগ দিবা। এখন ভাইয়া যদি তুমি এখানে 4 নিতা, তাহলে এখানেও কি 4 আসতো, তাহলে এখানে কি করতাম? 4 বছরের ডাটা যোগ করতাম। তাহলে এখন তখন এটাকে কত দিয়ে ভাগ দিতাম? এটাকে 4 দ্বারা ভাগ দিতাম। মানে যে কয় বছরের ডাটা আমি যা সেটার এভারেজ বের করলাম। তো চলো এইটুকু বুঝতে পারছি যে এভারেজ করছি। সো আমাদের এই টেবিল ডাটা থেকে প্রথমে এতটুকু বের করা হলো আমাদের কাজ। তো তুমি এতটুকু বের করে ফেলছো। হুম। এখন আমরা যাব এই নিচের ক্যালকুলেশন। এখন আমরা যাব এই নিচের ক্যালকুলেশনটাতে। আমি প্রথমেই বলেছি তোমাদের, তোমরা প্রথমত এই টেবিলটাকে ইগনোর রাখো। এটা কেমনে ক্যালকুলেশন করছে আমরা পরে বুঝবো। আমরা আগে একটা এইটুকু শিখে নিই। সো তোমার এখন কাজ ম্যাথ করার স্টেপটা কিভাবে থাকবে তোমাকে স্টেপ বাই স্টেপ বলি। তুমি কি করবা? এই সালটা, মানে সবার উপরের একটা বাদ দিয়ে, মানে তোমার সেকেন্ড সাল এন্ড সেকেন্ড লাস্ট। খেয়াল করো, সেকেন্ড ফার্স্ট মানে সরি সেকেন্ড ডাটা এন্ড সেকেন্ড লাস্ট ডাটা, শেষের দিকের আগের ডাটা, প্রথম দিককার পরের ডাটা, এই দুই ডেটা নিয়ে আমরা একটা ক্যালকুলেশন করব। কি করব? ডিফারেন্স বিটুইন দি সেন্ট্রাল ইয়ার্স 2012 - 2009 অ্যান্সার কত? 3। ওকে, আমরা কত ইয়ারের, দেখো আমরা কত ইয়ারের সেমিস্টার বের করছি? 3 দ্বারা, তাই না? দেখো আমরা কত ইয়ারে করতেছি? 3 দ্বারা। দেখো তো এখানে কি মিলে গেছে না? 3 3। জাস্ট এইটাই এখানে একটু দেখা দিলাম। হ্যাঁ, এবার আমাদের এখানে একটু কাজ আছে যেটা আমি এখনই করেছি। দেখো তো ভাইয়া, এখানে এই 2008 2009 2010 প্রত্যেকটা বছরের মধ্যে মানে পার্থক্য কত? 1 বছর করে বাড়তেছে না? এই টার্মটা একটু মাথায় রেখো যে কত বছর করে বাড়তেছে, এটা সামনে কাজে লাগাবো। সো তুমি প্রথমে কি বের করবা? ডিফারেন্স বিটুইন সেন্ট্রাল ইয়ার। এরপরে তুমি কি করবা? আমাদের এই যে আমরা দুইটা এভারেজ বের করলাম না, এবারে এভারেজ আমরা কাহিনী করব। কি করব? ডিফারেন্স বিটুইন দি সেমি এভারেজ। এই বড়টা মানে x2 মাইনাস এই x1 করব। x2 মাইনাস x1 করবো। দেখো x2 মাইনাস x1 করছে, সে একটা অ্যান্সার পাবো। এখন ওকে আমরা কি করব? এখন আমরা একটা ট্রেন্ড ভ্যালু বের করব। যে অ্যান্সারটা পেয়েছি তাকে আমরা এইখানে যে অ্যান্সারটা থাকবে তা দ্বারা ভাগ করে দিব যখন আমাদের ইভেন সংখ্যক ডাটা থাকবে। আমি তোমাকে ব্যাপারটা আরেকবার রিভিউ করি যে আমরা কি কি করলাম এখানে। আমাদের প্রথম কাজ থাকবে, আমাদের একবার ইনিশিয়াল কাজ থাকবে, যে ডাটাটা দেওয়া থাকবে সেখান থেকে ডাটা অর্ধেক ভাগ করব। এই যে অর্ধেকে ভাগ করলাম, যদি ইভেন সংখ্যক ডাটা, এই প্রথম তিনটার যোগফল এখানে লিখবো
এই তিনটা যোগফল এই পাশে লিখবো, দেন ওদের আমরা একটা এভারেজ বের করবো। সো যা থাকবে তাকে n সংখ্যক মান দিয়ে ভাগ করে দিব। এন্ড দেন আমাদের কাজ কি? দেন আমাদের কাজ হলো এই নিচের 3 লাইন আগে কমপ্লিট করা। কিভাবে করব? ডিফারেন্স বিটুইন দ্য সেন্ট্রাল ইয়ার মানে কি সেকেন্ড ওয়ান এন্ড সেকেন্ড লাস্ট ওয়ানের মধ্যে আমরা ব্যবধান দেখব 2012/2009। এটা অ্যান্সার পেলাম, ভালো কথা। এবার আমরা যে সেমি এভারেজ পেয়েছি তাদের পার্থক্য করব। সো 82 - 53 অ্যান্সার পেলাম। যে অ্যান্সার পেয়েছি তাকে 3 দ্বারা ভাগ করে দিব। দেন আমরা একটা অ্যান্সার পাবো না? এই অ্যান্সার নিয়ে এখন আমাদের কাজ শুরু হবে। চলো একটু দেখে আসি এখানে কি হচ্ছে। এখানেও আমি একটু স্টেপটা লিখে দিয়েছিলাম। এই যে দেখো, প্রথম স্টেপ আমরা যদি অড সংখ্যক ডাটা হয় মাঝখানেটা বাদ দিয়ে ভাগ করবো, এটা তো প্রথমে বললাম। স্টেপ 2, ভাগ করার পর আমাদের এখন এই যে এখানে যে সূত্রটা দেখতেছো না, এই যে আমি একদম শর্টকাটে লিখছি x2 - x1/n, এইটাই না যে এখানে এতক্ষণ করলাম। এই যে x2 একটু ভিজি ভিজি আছে এখানে, একটু মুছে দেই। এই দেখো, এই যে x2 - x1/n, যেটা এখানে একটু তোমার লং প্রসেসে করছি, এটা যা শর্টে এখানে করে ফেলেছিলাম। বাট তোমরা ট্রাই করবে এভাবেই করার, যেহেতু আমরা আমাদের ফ্যাকাল্টি কিভাবে করিয়েছে সেভাবে আমাদের করতে হবে, তাই না? সো দিন শেষে তোমার উদ্দেশ্যই থাকবে এই ইনক্রিজিং ভ্যালুটা বের করার, মানে এই যে ইনক্রিজ ট্রেন্ডটা বের করা। আমরা এখানে ট্রেন্ডটা বের করছি না, কি করছি যে প্রতি বছর কত করে বাড়ছে সেই ট্রেন্ডটা বের করা। দেন আমরা এই টেবিলে কাজ শুরু করব। হ্যাঁ, টেবিলে কাজটা কিভাবে শুরু করব? একদম ইজি, নো চিন্তা। প্রথমবার খেয়াল করো, প্রথমবার বিয়োগ করব, পরবর্তী সকল বার এ যোগ করব। কি বললাম? প্রথমবার বিয়োগ করব, পরবর্তী সববার অ্যান্সারের সাথে যোগ করব। দেখো x1 - a, অ্যান্সার পাইছো b, দেন b এর সাথে a যোগ করে c, c এর সাথে a যোগ করে d, d এর সাথে a যোগ করে করতে 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 আমাদের যে সালের ব্যাপার ডাটা প্রয়োজন আমরা সেই সালে চলে যাব। আচ্ছা ভাইয়া, এটাই এখন তো বুঝলাম না, চলো আমি একটু বুঝি কি করেছি। যেমন তুমি যদি এখানে একটু খেয়াল করো, আমি কি বলেছি, আমাদের তো একটা ডেটা বের হয়েছে, এইটা হলো x1, এইটা হলো x2, তাই না? আমাদের যে ডেটা বেরিয়েছে এটাকে আমরা বলতেছি a এর ভ্যালু, a ইকুয়াল টু কত? 9.454। প্রথম, এই যে প্রথম রো কাজ থাকবে কি, এই মান থেকে একে বিয়োগ করব। দেখো এই যে, এই যে কোথায় গেল, এই দেখো এটাই করছি কিন্তু x1 মাইনাস এ, দেখো তো x1 মাইনাস এ। দেন যে অ্যান্সারটা পাবো, দেখো দেন যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারের সাথে খালি এ যোগ করব। আবার যে অ্যান্সার পাবো তার সাথে এ যোগ করব, আবার যে অ্যান্সার পাবো তার সাথে এ যোগ করব। মানে প্রথমবারের বিয়োগ, পরবর্তীতে প্রত্যেকটা অ্যান্সারের সাথে আমরা যোগ করতে 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 টেবিলটা কমপ্লিট করব। যদি আমি তোমাদের একটু এখানে এটা দেখায় আসি, দেখো কাজটা কিভাবে হয়েছে। সো আমি এখানে ইন্ডিয়ান ক্যালকুলেশন করে পাইছিলাম কি x2 - x1/n, আমরা একটা মান পাইছিলাম, তাই না? এর ভ্যালু, এটা হলো তোমার x1 এভারেজ, এটা হলো x2 এভারেজ। সো তোমার প্রথম প্রথম লাইনে কাজ কি, এখানে x1 - a একটা অ্যান্সার পাবা, ধরলাম সেটা b। দেন নেক্সট লাইন থেকে কি করবা, খালি চোখ। যেমন b+a, যে যে অ্যান্সারটা পাবে তার সাথে আমরা আবার এ কে যোগ করব, একটা অ্যান্সার পাবো c। দেন কি হবে, c+a, এটা অ্যান্সার পাবো d। মানে পরবর্তী আমাদের প্রত্যেকটা রো আমরা কমপ্লিট করতে করতে ধরলাম d, e, f প্লাস a প্লাস a প্লাস a, e, f, ইন্ডিয়ান যেটা আমরা অ্যান্সার পাবো জি, এটা আমাদের লাস্ট রোর অ্যান্সার। তাহলে এভাবে আমরা যোগ করতে করতে ধরো আমাদের ডেটা কেমন ছিল, 2008, 2009, 2010, এভাবে আমরা আস্তে 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 কিন্তু আমরা ইন্ডিয়ান পর টেবিলটা কমপ্লিট করলাম। এইবার চলো আমরা এখন যেহেতু এতটুকু যদি বুঝে থাকি তাহলে আমাদের ম্যাথের নেক্সট পার্টটুকু শেষ। মানে এখন এই ম্যাথে একটা লেস লাগিয়ে দেয়, বলে কি জানো, যে 2014 সাল এর ইনকাম কত হবে, বা এভাবে বলতে পারে ধর 2016 সালে ইনকাম কত হবে। ধরো একটু স্যার বাড়ায় দিল, 14 না বলে 16 বললো, তাহলে আমরা কি করব, দেখো 2013 যে ভ্যালু পাইলাম ধরলাম এটাকে সি। সো নেক্সট কি করবো, এভাবে দেখো 2014 সাল, 2014 সাল ডট 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 ডট, এই যে আগের ভ্যালুর সাথে
এটা এই যোগ করে দিব, তাহলে আমি 2014 সালে ইনকাম পেয়ে যাব। দেন কি করবো, 2015 সাল বের করবো। 2015 সাল আবার অ্যাগেন দেখো, এই অ্যান্সারের সাথে এটা যোগ করে দিলাম। তাহলে এই যে সেটা হলো কি 2015 সালে ইনকাম। কোশ্চেনের দিকে চাইছে 2016 সালে ইনকাম। ঠিক আমরা আস্তে আস্তে যোগ করতে করতে দিয়ে আমরা এইভাবে ফরকাস্টিং করতে পারবো যে 2016 সালের অ্যান্সার হবে আমাদের আলটিমেট এই অ্যান্সারটা। সো এইটাই ছিল ভাইয়া সেমি এভারেজ। ম্যাথটা খুবই ইজি। তো তোমার কি কাজ থাকবে, প্রথমে যদি ইভেন সংখ্যক ডাটা হয় তাকে 2 দিয়ে ভাগ করব, দেন টেবিল ক্রিয়েট করব। তারপর এখানে প্রথমে সেই সংখ্যক ডাটা যোগ করব, তাদের এভারেজ বের করব। তারপর জাস্ট এই সিম্পল 3টা লাইন অফ ম্যাথ করব, যেটা শর্টকাট হলো x2 মাইনাস x1 ডিভাইড বাই n। n কোনটা, যে কত ইয়ারে এভারেজ করছো এইটা। বাট এই শর্টকাটটা আমরা না করে এইভাবে লাইন বাই লাইন করব। আর যেন এটা অ্যান্সার পাবো, সে এটা প্রথমবার বিয়োগ, তার পরবর্তী বার সব সময় যোগ 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 যোগ। এই তো ছিল সেমি এভারেজ মেথড। তোমাদের প্রথমে বলেছিলাম এই চ্যাপ্টারটা সবচেয়ে ইজি চ্যাপ্টার, ফাইনাল মানে আমাদের ফাইনাল টার্মে। তো খুব সুন্দর মতো এগুলা করবা। প্রথম যদি 2টা চ্যাপ্টারের পর হয়ে থাকে আসলে এইটা আর স্যাম্পলিং। স্যাম্পলিংটা পুরো সূত্রের খেলা। আর এইটা সো এখান থেকে 10 মার্কের একটা কোশ্চেন পাবা। সো আশা করি এটা কখনোই তোমরা ভুল করবে না, কজ এই চ্যাপ্টারটা সত্যিই খুব সহজ। চলো এবার আমরা অড সংখ্যক ম্যাথ দেখে, এটা এক্সাম্পলে দেওয়া আছে। সো অড সংখ্যক সময় কি বলেছিলাম, যদি অড সংখ্যক ডাটা থাকে তাহলে কি করবো, যদি তোমার ডাটা থাকে 60টা, তোমার কাজ কি থাকবে, 60টাকে মাঝখানেরটাকে বাদ দিয়ে তার আগের গুলোকে কাজ করা। দেখো তো 7 মাইনাস 1 বাই 2, অ্যান্সার কি আছে 3। সো আমি 3 ইয়ার নিয়ে কাজ করব। দেখো প্রথম 3 ইয়ার এন্ড শেষের 3 ইয়ার, আর মাঝখানটাকে আমরা আপাতত ইগনোর করলাম, ক্যালকুলেশনে আসবে না। এই দেখো 3 ইয়ার সেমি টোটাল। বুঝছো কাহিনীটা? এবার এই আগের বারের মতো সেম প্রসেস, 3 সালে যোগ করবা, দেন একটা এভারেজ বের করবা, এখানে 3 যোগ করবা, একটা এভারেজ বের করবা। ইন্ডিয়ান সেম প্রসেসটাই কাজ করতে থাকবো। দেখো এইখানে একটা কথা ভালো মতো নোটিস করো ভাইয়া। তো আমার কাজ কি থাকবে, ডিফারেন্স বিটুইন দি ইয়ার কি করব, সেকেন্ড ওয়ান সেকেন্ড লাস্ট ওয়ান, 2001 মাইনাস 1961। একটা অ্যান্সার পাইলাম 40, ভালো কথা। দেন ভাইয়া নেক্সট লাইনে কি করলো, x2 মাইনাস x1 করলো, তাও ভালো কথা। ভাইয়া এখানে 40 দিয়ে ভাগ না দিয়ে 4 দিয়ে ভাগ দিল কেন ভাইয়া, এইটা তো বুঝলাম না কাহিনীটা। এখানে একটা কাজ করলেন, এখানে এমন করলেন, কাজটা কি? আমি তোমাদের একটা কথা বলছিলাম না, যে তোমরা এই পার্থক্যটা মনে রাখবা, যে এখানে আমাদের প্রতি সালে পার্থক্য কত, 1 বছর না? প্রতি সালে পার্থক্য কত, 1 বছর না? তো ইন দি এন্ড তোমাদের কাজ কি থাকবে, এইটা এই সূত্রটা কি দেখো তো, সূত্রটা কি, x2 মাইনাস x1 ডিভাইডেড বাই n। মাথায় রাখবা n ইকুয়াল টু এই ডিফারেন্স বিটুইন দি সেন্ট্রাল ইয়ার ডিভাইডেড বাই এই সালগুলো ডিফারেন্স। এই সালগুলো একটা অপর থেকে কত ডিফারেন্স, 1 বছর না? 3/1 ইকুয়াল টু 3। দ্যাটস ওয়াই এখানে 3 দ্বারাই ভাগ দিছে, এবং এটা দেখানোর কোনো কিছু দরকারও নাই। সো 3 দিয়ে ভাগ দিলা, সেম কাহিনী চলো ওখানে দেখি। কি করব আমরা, এন এর সূত্রটা কি, এন ইকুয়াল টু ডিফারেন্স বিটুইন দি সেন্ট্রাল ইয়ার মানে 40 ডিভাইডেড বাই তাদের মধ্যে পার্থক্য। দেখো তো এখানে কত সাল করে বাড়তেছে, 10 সাল করে বাড়তেছে না? দেখো তো 51 61 71 81, তাদের মধ্যে ডিফারেন্স 10 সাল না? তো দেখো ভাগ দিবা 10। তো এন ইকুয়াল টু কত হবা, 4। এই জন্য এখানে 4 দিছে। সেম একই ভাবে এই জন্যই আমরা 3 দিছিলাম। বাট যেহেতু 1 সালের ডিফারেন্স, তাই এখানে তোমার কনফিউজ খাওয়া নেই। বাট এইখানে এটা কনফিউজ খাওয়া যাইবা। বাট আশা করি এখন বুঝছো কেন 40 সালেকে 4 লিখলাম। সো ইন দি এন্ড উই গট আওয়ার অ্যান্সার। আশা করি বুঝে গেছো। আর আগে যে শর্টকাটটা বলছিলাম, যে আমাদের এখানে যে এভারেজটা থাকবে সেটা আসলে এন এর মান। সো এই দেখো এখানে কত আসছে, এখানে কত আসছে 3, এখানে আসছে 4। এইবার চলো কাহিনীটা বুঝি। এই যে তাহলে কোথায় কোথায় আমি তো লিখে রেখেছিলাম। হুম, এই যে যখন আমাদের ইভেন সংখ্যা থাকবে তখন সূত্রটা এমন হয়, x2 মাইনাস x1 ডিভাইড বাই n। আর যখন অসংখ্যা হয় সূত্রটা খালি একটা পরিবর্তন কি আসে, এখানটা +1 আসে। দেখছো সূত্র, দেখছো পরিবর্তন দেখছো? এটা হলো অডের জন্য সূত্র, আর এই দেখো এটা হলো
ইভেনের জন্য সূত্র। সো অনেক স্যার এই শর্টকাটটাকে পছন্দ করেন না তেমন একটা। সো দ্যাটস ওয়াই তোমাদের আমি বলছি ঠিক এই মেথডে করে দিয়ে আসবা। জাস্ট ওই যে বলে না কানা মনে মনে জানা। তো তোমরা জাস্ট এখানে জেনে রাখবা যে ঠিক এই 3 লাইনে ম্যাথটা করবা। জাস্ট এই ভাগ দেওয়ার সময় খেয়াল রাখবা যে আমাদের যে সেন্ট্রাল যে মানটা থাকবে সেইটা ডিভাইড বাই কত সালের গ্যাপ। কত সালের গ্যাপ এখানে 10 বছর। সো ভাগ 10 ইকুয়াল টু 4। এই 4টাই হলো আমার এই এন এর ভ্যালু। তো আশা করি সেম ভাবে ম্যাথটা বের করবা। পরবর্তী সেম একই কাজ, প্রথমবার বিয়োগ, তার পরবার প্রত্যেকবার অ্যান্সারের সাথে যোগ করতে 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 ইন্ডিয়ান আমরা আমাদের ডিজায়ার অ্যান্সারের দিকে যাব। সো এখান থেকে তোমাকে কত ফরকাস্ট করতে দিতে পারে, এখান থেকে তোমাকে বলতে পারে যে তুমি 2021 সালটা বের করে দাও। কি বলতে পারে তুমি এখান থেকে 2021 সালটা বের করো। তো কারণ তুমি এখানে প্রতি 10 সালের একটা এভারেজ বের করছো না। তো 2021, 2031 এমন এমন করতে পারে। অনেকে মনে প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে কি 2012 সালেরটা বের করতে বলতে পারে? হ্যাঁ, 2012 কি সাল আমাদের এখানে কি আসতে পারে? দেখো আমাদের মানে এরকম অন্তত আমি স্যাম্পল প্রশ্ন দেখি নাই বা আমাদের সময় আসে নাই। যদি কখনো আসে প্যারা খেও না, এটা একটু তোমার সার্কিটে জিজ্ঞেস করে নেবা। বাট আমার জানার মতে সেটা তোমরা করতে পারো। সেটা হলো দেখো, চলো একটু বুঝাই তোমাদের। মানে এটা জাস্ট এক্সেপশন বলে দিচ্ছি বুঝছো। এটাতে আমার মাথা রাখার দরকার নেই। কারণ যেহেতু এক্সাম হলে কি করে যখন কোশ্চেন যতগুলো দেখছি, যদি তোমার 2008, 2009, 2010 এমন টাইপের ডাটা দেওয়া থাকে বুঝছো, তাহলে সেই তোমার ইন্ডিয়ান ওই 1 বছরের পরে পরে আস্তে আস্তে দেওয়া যায়। আর এই ডাটাটা এমন দেওয়া থাকে 2010, 2020, 2030, সো তোমাকে এমন একটা সালই বলবে যা 10 বছর করে বাড়তেছে। লাইক বলে দিবে 2060-এর অ্যান্সার বের করো, তখন কি করবা ওই 10 বছর বাইরে বের করতে করতে অ্যান্সারটা আনবা। কিভাবে আনবো? টেবিল কমপ্লিট করে এই সাল পর্যন্ত একটা অ্যান্সার নিয়ে আসবা। দেন কি করবা 2040 বের করবা। মানে কি ডি প্লাস এ ধরলাম এফ। দেন কি করবা 2050 বের করবা, এফ প্লাস এ ইকুয়াল টু ধরলাম জি। ইন্ডিয়ান এই জি এর সাথে এ যোগ করলেই আমরা আমাদের পেয়ে যাব 2060 সালের অ্যান্সারটা। তো নর্মালি এমনই ম্যাথ দেয় যেন তুমি এভাবে ইনকেস করতে করতে যেতে পারো। বাট ইন কেস যদি এমন সিচুয়েশন আসে, বুঝো ভাইয়া, ইন কেস যদি এমন সিচুয়েশন আসে 2010 যেটাগুলো এমন 2010, 2020, 2030, তোমাকে বলছে 2031 বের করতে। ইন কেস যদি এমন সিচুয়েশন আসে তাহলে অ্যান্সারটা কিভাবে বের করি, বের করবা বলি। এটা জাস্ট এক্সেপশন, ঠিক আছে। ধরলাম যে 2011 মানে এটা আমাদের বলছে কি 2012 বের করতে, বুঝো, 2012 বের করতে। হ্যাঁ, মানে ধরো 2001, 2011, হ্যাঁ, ইন্ডিয়ান এখানে তুমি একটা অ্যান্সার পাইছো, ধরলাম এফ একটা অ্যান্সার পাইছো, তোমাকে বলছে 2012। তুমি কি জানো তুমি এখান থেকে ডিরেক্ট 2021 খুব সহজে বের করতে পারো। কিভাবে বের করতে পারো? এফ এর সাথে এ যোগ করলে যে অ্যান্সারটা আসবে সেটাই আমার হলো 2021 এর অ্যান্সার। সো ভাইয়া আমি তো এভাবে 10 বছর করে শিখছি, 2012টা কেমনে বের করবো? একটা জিনিস মনে রাখো, এই এটা এফ প্লাস এ ডিভাইড বাই 10 করলে কি আমরা এটা পেয়ে যাই না? জি বুঝো ভাইয়া, এখান থেকে 10 বছরের পার্থক্য, 10 বছরের পার্থক্য। ব্যাপারটা বুঝো, কয় বছরের পার্থক্য? 10 বছরের পার্থক্য। সো এই এটাকে ওরা 1/10 করে নিচ্ছে না, 1/10 করে নিচ্ছে না। সো এ কে 1/10 করে যে অ্যান্সারটা পাবো আমি সেটাই বলতে পারি না 2012। লজিকটা বুঝছো কেমনে খাটাইলাম? আমার তো 10 বছরের পার্থক্য জানতেছে। সো যদি 2012 বলে তাহলে কি করবো? 1/10। আমরা 2013 বললে কি করব? গুনে দেখো কত বছর, এক, এক, দুই, কত দুইবার? 2/10। ইন্ডিয়ান দেখো তো 2014, 2015, 16, 17, 18, 19, 20, তাহলে কত আসছে দেখো তো, 3, 4, 5, 6, 7, 8, 9। লজিকটা বুঝছো যে কি আমরা করলাম এই অ্যান্সারটা? মানে এটা মানে একদম মানে বলে না যে কোশ্চেন খুব হার্ড হলে কেমনে করতে পারে। শোনো ভাই তোমার এমন ম্যাথ দিতে পারে 2021 থেকে 2011 থেকে 21 তো খুব সহজে বের করতে পারি। এ দিয়ে যোগ দিতে বললে, এছাড়া যদি কোনো একটা ম্যাথ বলে এমনি করবা যে গুনবা কত সালের ডিফারেন্স। 1 সাল বলতেছে
1/10 দিব। যদি 1 সাল বলে 1/10 দিব। যদি 2 বছর পরেরটা বলে 2/10। এমনি করতে করতে ইন্ডিয়া যদি 2020-এরটা বলতো, আমি কি করতাম, জাস্ট a প্লাস 9/10 ইন্টু এ করতাম, যে অ্যান্সারটা পাইতাম সেটা 2020-এর অ্যান্সার। সো আশা করি যে এক্সেপশনটা একদম মাথায় বুঝতে পারছো, এছাড়া কোনো কোশ্চেন পেঁচানো মানে পেঁচাতে পারেই না। সো চিল থাকো। যদি এমন এমন কখনো দেখি নেই, বাট হয়তো আমার কোনো ফ্রেন্ড একটা কুইজের প্রবলেম দেখাইছিল, তাই দেখাই দিলাম। সো এই ছিল সেমি এভারেজের ফান্ডা। সো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার চলো আমাদের এই চ্যাপ্টারে সেকেন্ড টাইপটা দেখি, মুভিং এভারেজ। এটা একদম ইজি, এটা খুব সুন্দর। ম্যাথ করার নিয়মটা দেখাই দিই। হ্যাঁ, এটা তো আমাদের ট্রেলার দেখায় নিয়েছি। এটা সেট, আমি একটু কোশ্চেনটা একটু রাখি এখানে। ফার্স্ট টাইম ম্যাথ ভিডিওতে পড়াচ্ছি, জানি না কতটা কি করতে পারে, এটা একদম সামনে বোঝানোটা খুব ভালো হয় আর কি, বিকজ ম্যাথ তো এখানে সবটা করাও পসিবল না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। আচ্ছা, যদি তোমাকে কোশ্চেনে বলে মুভিং এভারেজ করতে, মুভিং মানে কি, গাড়ির মতো বুক করবে, ঠিক আছে? লজিক্যালি একদম ধরে নিবা। দেখো এটা কি, তোর এখানে ইয়ার দেওয়া আছে, এখানে তোমার ডেটাটা দেওয়া আছে, কোশ্চেনে বলেই দিবে, হ্যাঁ, যে 3 ইয়ার মুভিং করবা নাকি 5 ইয়ার মুভিং করবা নাকি 7 ইয়ার মুভিং করবা, কোশ্চেন ডিরেক্ট বলাই থাকবে। তোমাদের কাজ কি থাকবে, দেখো, যখন অ্যান্সারটা বের করবা, যখন অ্যান্সারটা বের করবা, দেখো প্রথম কলাম আর শেষ কলাম বাদ দিব। কি করব, প্রথম কলাম এবং শেষ কলাম বাদ দিব। পরে যত ইয়ার বলবে তত ইয়ার করে ক্যালকুলেশন করে এখানে আনসার লিখবো। যদি 3 ইয়ার বলে 1 2 3 ক্যালকুলেট করব। এই ধরো এখানে যে আগের মতো, এটা হলো তোমার সেমি টোটাল আর এটা হলো সেমি এভারেজ। জাস্ট কনসেপ্টটা বুঝেছো, আমরা একটু ম্যাথ দেখবো তখন একদম বুঝে যাবা। জাস্ট একটা কথা মনে রাখো, যদি মুভিং এভারেজ বলে প্রথম রো এন্ড লাস্ট রো ক্যালকুলেশন বাদ দিব, ভিতরের রোতে আমরা সব ক্যালকুলেশন করব। চলো ম্যাথ দিয়েই দেখি, তাহলে সব থেকে বেস্ট হবে। পরবর্তী এক্সাম্পল যেটা, পরবর্তী যে এক্সাম্পলটা সেটাই, ধরা যে আমাদের কাছে এমন একটা ডেটা দেয়া দিছে, কোশ্চেনটা একটা দেখি, এটা উদাহরণ করে দেওয়া মানে নাই বুঝতে পারো। যেমন এই যে এটা কোশ্চেন দেখো, এটা কি বলছে, মুভিং এভারেজ করতে, কোশ্চেনটা এমন থাকে এবং বলেই দেয় যে মুভিং এভারেজটা কত মাস করতে, দেখো এই যে 3 মান্থ, তার মানে কি করতে হবে তোমার 3টা করে মাস নিয়ে 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 আমার ক্যালকুলেশন করতে হবে। তবে চলো আমরা দেখি কিভাবে করতে পারি। চলো এখন এই উদাহরণটাতে আমরা ব্যাক করি। এই উদাহরণটিতে বলে দিছে কি 3 বছরের এভারেজ নিয়ে করতে, কি এভারেজ বলছে, মুভিং এভারেজ। দেখছো? তো প্রথমে ওরা কি করছে, প্রথমে এগুলা তোমরা এখন ইগনোর করো, হ্যাঁ, ওরা যখন দেখো দেখায়নি, ওরা জাস্ট কি করছে ভাইয়া, ওরা জাস্ট করছে কি ডেটাটা সাজাইছে। সাজানোর পর আমি যেটা বলেছিলাম যে প্রথম রো এন্ড শেষ রোর কোনো ক্যালকুলেশন হবে না, প্রথম রো এন্ড শেষ রো এর কোনো ক্যালকুলেশন হবে না, এন্ড বাদ বাকি কি হবে, যত ইয়ার বলবে তত ইয়ার ধরে ধরে ক্যালকুলেশন করবে। তাহলে এখানে দেখো কি করছে, এই প্রথম 3 ইয়ারের টোটাল এই লাইনে লিখছে, বুঝো, ভালো মতো বুঝো, হ্যাঁ। তারপরে কি লাইন করছে, পরের লাইনে কি করছে, আবার নেক্সট প্রথম লাইন বাদে 3 ইয়ারের টোটাল এইখানে লিখছে। দেখছো, এই যে এই লাইনের জন্য এখানে, এইটার জন্য এখানে, মানে 3 ইয়ার করে 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 আমরা আগাচ্ছি। এখন যদি এখন আমরা তার পরের লাইনটা খেয়াল করে আরো বুঝতে পারবো। সো এই অ্যান্সারটা আসলে কোনটা, এই দেখো, এই যে 2006-7-এর যে অ্যান্সারটা, এইটাই হলো এইটা। দেখো প্রথমটা কি করতেছে, প্রতিটা 3 বছর বছর ধরে 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 যোগ যোগ করতে করতে ইন্ডিয়ার এখানে লিখতেছি না, যেহেতু 3 ইয়ার বলছে। যদি ভাই 5 ইয়ার বলতে কি করতাম, তাহলে এরকম ধরতাম 1 2 3 4 5, 5 বছরের যোগফল করে এখানে লিখতাম। তারপরের লাইনে আগেরটা বাদ দিয়ে আবার 5 বছর ধরতাম, আমরা ইন্ডিয়ান আমরা এই টেবিলটা কমপ্লিট করতাম। ডান। ধ্যান কাজ এখানে সিম্পল কাজ কি, যে অ্যান্সারটা পাবা তাকে এই যে কয় মাস বলবে সেটা দিয়ে ভাগ দিয়ে দিব। যেহেতু 3 ইয়ার ধরে করছি আমরা, কয় ইয়ার ধরে করছি, 3 ইয়ার ধরে করছি, তাহলে দেখুন কি করছে, 120.9 ভাগ 3 ইকুয়াল টু 40.3, 110 ভাগ 3
ইকুয়াল টু 36.67। অ্যান্ড বিলিভ মি, এইটুকুই তোমার ম্যাথ, জাস্ট এতটুকুই ম্যাথ। জাস্ট এখানে ট্রিক্সটা কি, প্রথম লাইন এন্ড শেষ লাইন বাদ দিব, তারপর কি করব, যত লাইন বলবে তত লাইন ধরে ধরে আমরা যোগ করব আর মান বসাবো, যোগ করব, মান বসাবো, যোগ করব, মান বসাবো। এন্ড ইন দি এন্ড যে ভাগগুলা পাবো তাকে তার এই যে এন ইয়ার দ্বারা ভাগ করে দিব। আর এইটুকুই ছিল আমাদের ম্যাথ। সো মুভিং এভারেজ একদম ইজি টাইপ। যেমন ধরো মাসেরটা দেখি, আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল মাস, যেখানে কি বলছে, এখানে বলছে 3 মাস ধরে ধরে ক্যালকুলেশন করতে। দেখো আমি কি করছি, প্রথম লাইন আর শেষ লাইন বাদ দিছি, বাদ দিয়ে কি করছি, এই 3 মাসের যোগফল এখানে লিখছি। দেখো 5 + 8 13, 13 আর 7 20 লিখলাম। দেন এই ভ্যালুটা কোথা থেকে আসছে, এই ভ্যালুটা আসছে, তাহলে কি হবে, এটা কাহিনী শেষ, শুধু এখানে আনসার লেখা ডান। এবার নেক্সট 3 মাস, তাহলে কি হবে 8 7 আর 8, এই 3 মাসেরটা করবো। তাহলে 8 + 8 16, 16 আর 7 কত 23, এই যে লিখলাম। দেন পরের লাইনে কাজ করব। তো পরের লাইনে এই ভ্যালুটা কোথা থেকে আসছে ভাইয়া, এই 3 লাইন, তাই দেখো প্রতিবার কিন্তু আগেরটা একটা করে বাদ যাচ্ছে। তো ইন দি এন্ড এমন করতে করতে আমাদের পুরো টেবিলটা কমপ্লিট করছি। যেমন এই 25টাই দেখো না কেন তুমি, দেখো 25টা কেমনে আসছে, 25টা আসছে হলো, তাহলে কি এবার কি হবে, কোন খালি নিব, এখানে এবার এটা বাদ যাবে। সো 8 8 9, দেখো প্রত্যেকবার তার নেক্সট 3টা করে সাল নিচ্ছি এবং ক্যালকুলেশন করে ভ্যালুটা এখানে লিখে দিচ্ছি। আর ইন্ডিয়ান যে মানটা থাকবে তাকে জাস্ট আমরা ভাগ করে দিলেই খেলা ডান। এই যে 20কে আমরা 3 দিয়ে ভাগ দিলাম 6.74, 23কে 3 দ্বারা ভাগ দিলাম 7.667, এন্ড জাস্ট এরপর টেবিলটা কমপ্লিট হলো। মুভিং এভারেজ খুবই খুবই ইজি টাইপের ম্যাথ। আর এই যে গা বাঁচবে না, আমাদের স্যার বলিয়া দিয়েছিল। যেমন এটা কি সেমি এভারেজের ম্যাথ, কয়টা কয়টা সাল দেখো তো ভাইয়া, 1 2 3 4 5 6, তাহলে কি আমাদের ইভেন, তাহলে দেখো কি করছি, এই যে মাঝখানে দেখো 3 3 ভাগ করে দিছি, সেমি টোটাল, সেমি এভারেজ, তারপরে যে শর্টকাটটা আর কি x2 - x1 n। সো যদি ইভেন হয় তাহলে এইটা, আর অড হলে খালি এখানে একটা +1 চলে আসে। বাট আমি প্রেফার করবো তোমার শর্টকাটটা না করে যেভাবে স্লাইডে দেওয়া আছে এইভাবে ম্যাথটা করবা। ওকে, সো মুভিং এভারেজ বুঝে ফেলেছি। এখন আমাদের লাস্ট ম্যাথ বুঝবো, সেটা হলো আমাদের আলফা টাইপ। তো চলো আমরা একটা আলফা টাইপের একটা ম্যাথ প্রবলেম দেখি, দেন আমরা সেটাকে সলভে নামবো। তো আলফা কোশ্চেনটা আসলে এমন, এরকম দেওয়া থাকে, আলফার একটা মান গিভেন থাকে, এন্ড তোমাকে কিছু সাল দেওয়া থাকে। এইখান থেকে তোমার উদ্দেশ্য হলো কি বের করা, উদ্দেশ্য হলো এই টেবিলটা কমপ্লিট করা, মানে এই 3টা কলাম তোমাকে নিয়ে আসতে হবে। একটা হলো এস এর মান, একটা ইরোর এর মান, একটা ইরো স্কোয়ারের মান, একটা ছোট্ট একটা সূত্র, আর এইটা তৈরি হয়ে যাবে। চলো সূত্রটা শিখে আসি। তো এখন আমরা কি শিখবো, আমরা শিখবো হলো আলফা টাইপ। চলো শিখি। তো সূত্রটা কি ভাইয়া, যে সূত্রই আমাদের মেন খেলা। দেখো এস টি আই, এস এর ভ্যালু বের করার সূত্র, সূত্রটা কি, আলফা ইন্টু yi-1, মানে প্রিভিয়াস ওয়ান প্লাস বিটা ইন্টু এস i-1। মানে কি, ধরো আমি আমি চাচ্ছি S5 বের করতে, তাহলে আমার সূত্রটা কি হবে, আলফা ইন্টু y4 প্লাস বিটা ইন্টু S4। দেখছো সূত্রটা। এবার চলো আমরা চলে যাই ম্যাথে। একটা টেকনিকের পরে আমরা একদম ধুম করে ম্যাথ করে ফেলবো। হ্যালো চলো। সো প্রথমে কি, এখানে আমাদের আচ্ছা এটা কল আসছে। ওকে, আচ্ছা আমরা ব্যাক করলাম আবার। সো আমরা কিভাবে কাজ শুরু করব, চলো আমরা কাজটা দেখি। হ্যাঁ, কেন স্ক্রিনশট থেকে কাজ দেখাবো, চলো আমরা আমাদের এইখানে সুন্দর করে দেওয়া আছে। প্রথমে আম, এই ম্যাথটা দিয়ে তো আমরা একটা লজিক বুঝে আসি। হ্যাঁ, ধরো এই একটা টেবিল, হ্যাঁ
মানে ইনিশিয়াল লাইনটা একটু দেখাইতেছি, যেন তোমাদের ওই লাইনটা ওখানে কোনো কনফিউজ না থাকে। মুভিং এভারেজ যখন করছিল না, মুভিং এভারেজ যখন আমরা ম্যাথটা করলাম, তখন কি ছিল, জাস্ট প্রথম লাইন আর শেষ লাইনটা আমরা ফাঁকা রাখতেছিলাম। এখানেও কিছুটা অমন আছে, বাট একটু পরিবর্তন। ইজি, জানি না, ড্র করে নিই। মুভিং এভারেজ এর সময় তোমরা কি করছিল, দাঁড়াও লাইনটা কোথায়, হ্যাঁ, আমরা এই প্রথম লাইন আর লাস্ট লাইনে কাজটা বাদ দিছিলাম। আর আমাদের জাস্ট আলফার ক্ষেত্রে খালি প্রথম লাইনের কাজটা বাদ যাবে, বাকি সবগুলো ক্যালকুলেশন আমরা করবো। এখানে দিলে একটা ডিফারেন্স কি, এই যে প্রথম লাইনে যে মানটা আছে না, এটা এক্স্যাক্টলি এখানে কপি হবে, সেম টু সেম। মানে এই কলামের ভ্যালু হলো 400, এই কলামের ভ্যালু হলো কত, 440.39। কি বললাম ভাইয়া, প্রথম লাইনের লাইনটা এক্স্যাক্টলি এখানে কপি হবে, এবং তারপর থেকে আমাদের এখানে আমরা সূত্র ইউজ করা শুরু করব। কোন সূত্রটা ইউজ করব, এই যে এই সূত্রটা। ভাই কি বললেন কিছু বুঝলাম না, চলো আমরা বুঝে আসি। সো ইনিশিয়ালি আমাদের কি দেওয়া থাকে, আমাদের আলফা মানটা গিভেন দেওয়া থাকে, কোশ্চেনে আলফা মানটা গিভেন দেওয়া থাকে। সেখান থেকে তোমাদের প্রথম কাজ বিটা বের করা। বিটা সূত্র কি ভাইয়া, 1 - আলফা। বিটা সূত্র কি, 1 - আলফা। সো 0.1 থেকে আমরা বিটা বের করে নিলাম 0.9। তো এখন আমরা কি করব, নেক্সট লাইনে কাজ করব। সো এই যে কি বললাম দেখো তো, প্রথম লাইনটা কাজ হবে না, আর সেকেন্ড লাইনটা ইমিডিয়েট তার আগেরটা কপি হবে। দেখে এই ওয়াই মানটা এস এর প্রথম মানটা কপি হলো। সো খেয়াল করতো ভাইয়া, এটা কি দেখো তো, ধরলাম এইটা হলো S1, এইটা S2, এই কি করছি, সো এটা ধরো এইটা হলো ধরলাম আমাদের S1, এইটা S2। সো এই ইমিডিয়েট যে S1টা আছে সেটাতে উপরটা কপি হবে। আর আমাদের এই নিচের লাইন থেকে আমরা কি করব, কবে মানে আমাদের সূত্র ইউজ করা শুরু করব, বুঝছো। সুবিধার স্বার্থে আমরা কি বললাম, এইটা এখানে এটাকে বললাম S1, এটাকে বললাম S2, মানে আমরা এই লাইনটাকে ঠিক রাখার জন্য। তো এখন তোমাকে এই লাইনের এই ভ্যালুটা বের করতে হবে। তাহলে কিভাবে করবা, আমাদের সূত্র কি বলতেছে, S3 মানে কি, আলফা ইন্টু Y2 এক কম, তাই না, প্লাস বিটা ইন্টু S2 এক কম। এটাই তো আমাদের সূত্র বলছে, দেখো না, এই যে যখন এস সাইড বের করবা, আলফা ইন্টু Y4, বিটা ইন্টু S4। তো চলো তো এখানে করে দেখি ভাইয়া, তাহলে আলফার মান কত, 0.1 ইন্টু Y2 এর ভ্যালু কত দেখো তো, এই যে এইটা কার ভ্যালু দেখো তো, এইটা Y2 না, এই যে Y2 না, যেহেতু আমরা এই লাইনে ক্যালকুলেশন করছি এখন, তাহলে 0.1 ইন্টু 70, তারপর কি আসবে প্লাস বিটা ভ্যালু কত বের করছি আমরা দেখো তো, 0.9, 0.9টা বসাইলাম ইন্টু কি সূত্র আসবে, S2 মানে কি দেখো ভাই, এটা না, এটা Y2, এটা S2, এই জন্যই প্রথম এটা কপি করছিলাম, এই যে বসাই দিলাম 71। তো এইবার যে অ্যান্সারটা পাবো, সেই অ্যান্সারটাই হলো আমার 70.9। তো এভাবে প্রত্যেকটা লাইন আমরা ক্যালকুলেশন করতে থাকবো। তো ভাই টেকনিকটা কি ছিল, টেকনিকটা ছিল হলো, যখন এই ম্যাথটা করব, ইনিশিয়ালি আমরা এই প্রথম লাইনটা ঠিক এখানে কপি করব, এরপরে থেকে আমাদের সূত্র ব্যবহার করতে করতে করব। সূত্রটা কি, সূত্রটা হলো, যখন ধরো অ্যাজিউম করি আমরা এটা বের করব, মানে কি S7, তাই সূত্রটা কি হবে, S7 ইকুয়াল টু আলফা ইন্টু Y6 মানে এক কম, প্লাস বিটা ইন্টু S6। তাহলে কি দেখবো তো ভাইয়া, দেখো তো এইটা হলো Y6, এটা হলো S6। জাস্ট ফর্মুলায় ফলাবা আর অ্যান্সার বের করবা, ফর্মুলা দিবা আর অ্যান্সার বের করবা, একদম ইজি পিজি। সো ডোন্ট নো চিন্তা ডু ফুর্তি। নাও এই কলামটা কি ভাইয়া, এইটা কিচ্ছু না, জাস্ট এই দেখো এই S - Y করছে, 71 - 70 -1, সরি উল্টা বললাম, 70 - 71 -1। এই এই ওয়াই থেকে এস এর মানটা বিয়োগ করতে দিতাস, 69 - 70.9, মানে জাস্ট কি করতেছি আমরা, এই ইউরো মানে কি দেখো যে লেখা আছে YT - ST। সো এভাবে এই কলমটা ডান করবা, আর এইটা কি, জাস্ট এই ভ্যালুটাকে স্কোয়ার করতেছি, দেখো জাস্ট এই ভ্যালুগুলোকে স্কোয়ার করতেছি, ইউরোর স্কোয়ার লেখাই আছে। তো আশা করি এই কলামটা বের করার পর তোমাদের এটা বের করতে জাস্ট পয়েন্ট কিছু মিনিটের খেলা। তো এই তো ছিল প্রথম স্লাইডে কথাবার্তা।
এখানে 3 ধরনের ম্যাথ দেখলাম আমরা। সেমি এভারেজে 2টা ছিল। একটা টাইপ ছিল 10 বছরের একটা ম্যাথ দেখলাম, 1 বছরের একটা ম্যাথ দেখলাম। কেমনে করা লাগে, আর কিছু এক্সেপশনের কথা তোমাদের বলছি আমি। মুভিং এভারেজ খুবই সোজা ছিল, ইজি বলেই দিবে 3 বছর 5 বছর না 9 বছর যতই বলুক, প্রথম ঘর লাস্ট ঘরটা বাদ দিব, প্রথম ঘর এবং শেষ ঘরটা বাদ দিব, পরবর্তী ঘরগুলো যোগ করে 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 জাস্ট আমরা এই টেবিলটা কমপ্লিট করব, তাই রান। আর যদি আলফা মান বলে তাহলে ইনিশিয়াল মানটা কপি হবে, তারপরের লাইন থেকে জাস্ট আমাদের জাস্ট সূত্র ফেললেই ম্যাথটা ডান। এই তো ছিল এখানে ভাইয়া, মানে এই চ্যাপ্টারটা আমি সম্পূর্ণ যতগুলো ম্যাথ আছে সবগুলো এখানে সলিউশন দেওয়ার ট্রাই করছি। জাস্ট প্র্যাকটিস করো, বাকিগুলো তোমাদের কাছে ইজি লাগবে। যেমন যদি তোমার 8.3 ম্যাথটা দেখে কি বলছে, 8.3 তে এখানে সেমি এভারেজ করতে, মানে এইসব কোশ্চেনে কিন্তু আস্ক করে নাই যে 1997 কি হবে, মানে আমাদের এক্সাম হলে জিজ্ঞাসা করবে কিন্তু এটা ল্যাস দিয়ে দেয়। মানে তোমরা তখন কি করবা, তখন শিখাইছি এই যে ভ্যালুটা আছে এর ভ্যালু প্রথমবার বিয়োগ তার পরবর্তীবার যোগ করতে করতে ইন্ডিয়ান আমরা এই ভ্যালুটা পাবো। সো এটা কত ভ্যালু, 1996 এর ভ্যালু। সো 1997 যে বের করতে বলে জাস্ট এই ভ্যালুর সাথে একবার এ যোগ করলে 97 পেয়ে যাবো। 98 বললে যে অ্যান্সারটা রিসেন্ট পাবো তার সাথে সেটা যোগ করে দিলাম। সেইভাবে তুমি 97, 98, 99, 2000 এভাবে করতে 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 চাইতেই পারবা। তো আশা করি এই চ্যাপ্টারে তোমরা বুঝাইতে পারছি। এছাড়াও যদি তোমাদের কোনো থাকে, মানে ইনকোয়ারি থাকে, অবভিয়াসলি আস্ক করবা। যেহেতু ম্যাথ টাইপ কোর্স, একটু স্লাইডে পড়ানো নোটে পড়ানো একটু কেমন কেমন ফিল হয়, বাট তাও কি আর করা। হ্যাঁ, আমার কোথায় স্লাইডটা গুলো, ওকে। চলো আমরা আমাদের নেক্সট টপিক শুরু করি, স্যাম্পলিং। এটা ভাই সত্যিই সূত্রের খেলা, অনেক 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 সূত্র আছে। তো সূত্রগুলো মুখস্থ করে আমাদের ম্যাথমেটিকটা করতে হবে। এখানে আরো কিছু ভেজাল্লা জিনিস আছে। তোমাদের এক্সাম হলে তোমরা দেখবা এরকম একটা টেবিল দিয়ে দিচ্ছে, এই টেবিলের কাজটা এই চ্যাপ্টার থেকে মানে যে শুরু হলো, তো টেবিল তোমার সারা জীবন লাগবে, এগুলো তো মুখস্থ করতে হবে না, কেন না, জাস্ট এই নাম্বার গুলা মেনে মেনে এই ভ্যালু গুলা একটু আমাদের ইউজ করতে হতে পারে। কিভাবে করব সেটা আমরা সবই দেখবো। বাট এক্সাম হলে তোমাকে এরকম টেবিলও দিয়ে দেয়, আবার একটা সূত্র শিটও দিয়ে দেয়। বাট স্টিল সূত্রের প্রতি ভরসা করবো না, আমরা সূত্রগুলো মুখস্থ করতে করতেই যাবো। তো চলো, তো চ্যাপ্টার না একটু ডিটেলস একটু ট্রেলার নিয়ে আসি, যে চ্যাপ্টারটা কি হতে যাচ্ছে, কি করতে যাচ্ছি। তো এই যে স্যাম্পলিং এর যে ম্যাথটা, পুরো চ্যাপ্টারটা প্রথমে বসি সূত্র খেলা, ম্যাথ করা কিছু স্টেপ আছে। স্টেপ 1, চলো আমরা এখন এই চ্যাপ্টার সম্বন্ধে একটু জানি। তো আমরা চলো এই চ্যাপ্টার সম্বন্ধে জানি। প্রথমে আমাদের কিছু স্যাম্পলিং করতে হবে। কি স্যাম্পলিং করতে হবে ভাইয়া, আমাদের কাছে অনেক ডাটা থাকবে, অনেক ধরো 30টা ডাটা আছে, হ্যাঁ আমাদের কাছে 30টা ডাটা আছে। দেখি 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 একটু পরে Mickey attack again. Okay, back to our math. স্যাম্পলিং নিয়ে তোমাদের আমি একটা আইডিয়া দিই। তোমার ক্লাসে 30 জন ছেলে আছে, ঠিক আছে, আমাদের ক্লাসে 30 জন ছেলে আছে। এখন ধরো আমাদের এই ক্লাস থেকে একটা ছেলে এসে বললো এই তোমাদের এখান থেকে 5টা ছেলে আমাকে দাও তো, মানে একটা কাজ করতে নিয়ে যাবে। সো স্যার কি করবে, প্রথম ব্যাচ থেকে 5 জন নিবে না, সে কি করবে র্যান্ডমলি 5 জনকে সিলেক্ট করবে। কিভাবে, তোলাম রোল 17, 21, 31, 2, 9, এরকম র্যান্ডম কিছু সে পাঠাবে। কারণ র্যান্ডম কেন দিচ্ছি আমরা, সে তো আর 1 থেকে 5 জনও দিতে পারে, মানে ইচ্ছা মতো র্যান্ডম একটা নাম্বার, এতে কোনো তোমার সিওরিটি নাই যে 1 থেকে 5 যেতে হবে, 5 থেকে 9 যেতে হবে, এমন কোনো না, র্যান্ডম একটা স্যাম্পলিং দেয় এবং সেই স্যাম্পল গুলো নিয়ে সে তার কাজগুলো করতে থাকে। সো আমরাও এখানে কিছু স্যাম্পল চয়েস করব। সো প্রথম স্টেপ 1 কি থাকবে, এরকম অনেকগুলো ডাটা সংগ্রহ থেকে একটা স্যাম্পল নিয়ে কাজ শুরু করা। স্যাম্পলিং করার 3টা মেথড আছে, আমরা যে কোনো একটা ইউজ করে আমরা কাজ করব। কোশ্চেনে যেটা ইউজ করতে বলছে সেই স্যাম্পলিংটা করব। এটা গেল স্টেপ 1। এবার স্টেপ 2, এই যে স্যাম্পলটা বের করলাম, একটা ডাটা ধরলাম 5 জনের স্যাম্পল বের করছে, এই 5 জনের স্যাম্পলের উপরে এবার আমরা সূত্র নিয়ে কাজ করব।
এখানে অনেক ধরনের সূত্র আছে, প্রায় 10 থেকে 11টা টাইপের সূত্র আছে। সে 11 টাইপের সূত্র বসাবো, ম্যাথ করবো, সূত্র বসাবো, ম্যাথ করবো। মানে তখন আর তোমার অত ঘুরানো পেঁচানো কিছু নাই, মানে ঘুরানো কোশ্চেন নাই, তুমি সূত্র জানলে অ্যান্সার করতে পারবা। তো প্রথম পার্ট হলো স্যাম্পলিং করা, দ্বিতীয় পার্ট হলো এই সূত্র বের করা। তো চলো এবার একটু স্যাম্পলিংটা বুঝি, আসলে কিভাবে কি স্যাম্পলিং হয়। চলো আগে একটা তোমাদের এমন একটা কোশ্চেন দেখে আসি, তাহলে আই থিঙ্ক বেটার আইডিয়া পাবা। ওপেন করি একটা 9 নম্বর স্লাইড। এই যে এই টেবিলটা কথা একটু আগে বললাম, সূত্র ভাই কি কি আছে, এই যে এই কয়টা সূত্র আছে, এই যে এই কয়টা হলো আমাদের সূত্র আছে। মানে সূত্রগুলো যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবে মুখস্থ করলে মনে থাকে, বুঝছো? যে সিম্পল মিন, সিম্পল ভেরিয়েন্স, লাইন বাই লাইন জাস্ট মুখস্থ করতে হবে। আর এক্সামে কয়েকবার লিখলে তোমার মাথা চলে আসবে, বেশি প্যারা খেও না। মেনলি কি থাকে জানো, ধরো এইটা আমাদের একটা কোশ্চেন, তোমাকে এই এতগুলা ডেটা দেওয়া থাকবে প্রথমে, এখানে আমাদের স্যাম্পলিং করতে হবে। সেই স্যাম্পলিং এর উপর ডিপেন্ড করে এখানে আমাদের 7টা অ্যান্সার চাইছে, 7টা অ্যান্সারের জন্য 7টা সূত্র আছে। তুমি জাস্ট দেখো যে প্রথমে ধরো স্যাম্পলিং এর পার্টটা গেল, এটা পরে বলতেছি। দেখো 1 নম্বর ম্যাথের জন্য সূত্র, 2 নম্বর ম্যাথের জন্য সূত্র, 3 নম্বরের জন্য সূত্র। জাস্ট সূত্রগুলো ব্যবহার করে 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 আমরা আগাচ্ছি, আর কিছু না। সো এই পুরো ম্যাথটাই হলো তোমার, মানে এই পুরো চ্যাপ্টারটাই সূত্রের খেলা। সো চলো আমরা স্যাম্পলিংটা বুঝি। কোন স্যাম্পলিং দিয়ে শুরু করেছে এখানে, সার্কুলার স্যাম্পলিং আছে, আমরা আমাদের নোটে ব্যাক করি। শোনো, স্যাম্পলিং হলো 3 টাইপের: সিম্পল স্যাম্পলিং, সিস্টেমিক স্যাম্পলিং, সার্কুলার সিস্টেমিক স্যাম্পলিং। বুঝতে পারতেছো 2 আর 3 একদম প্রায় কিছুটা সিমিলার হবে। আচ্ছা, এখানে আর কিছু কথা বলে রাখছি, 1 to k, 1 to n, পয়েন্ট টু বি নোটেড, এটা তোমরা মাথায় রাখবা। সো 3 ধরনের স্যাম্পলিং হতে পারে: সিম্পল স্যাম্পলিং, সিস্টেমিক স্যাম্পলিং, সার্কুলার স্যাম্পলিং। এই স্যাম্পলিং গুলোর জন্য আমাদের এই একটা টেবিল বলছি না, এই টেবিলে একটু হেল্প নিতে হবে। তো কিভাবে নিব চলো শিখি। এই যে টেবিলটা কথা এখানে বলছি, দেখো এই টেবিল থেকে ধরো একটা স্যাম্পল নিয়ে নিছে। তো তুমি যখন স্যাম্পলিং এ কাজ করবা, তোমাকে এই টেবিলের যে কোনো একদিকে কাজ শুরু করতে হবে। তো একদিক কেমন, ধরো তুমি হয় এই প্রথম 2 কলাম নিয়ে কাজ করতে পারো, এই যে এরকম প্রথম 2 কলাম নিয়ে কাজ করতে পারো। মানে যতগুলো ডেটা আছে সবগুলা প্রথম 2 কলাম, মানে তুমি যখন চুজ করবা এরকম প্রথম 2 কলাম নিয়ে কাজ করতে পারো। আর নয়তো তুমি শেষের 2 কলাম নিয়ে কাজ করতে পারো। নয় প্রথম 2 কলাম, নয় শেষের 2 কলাম, এই দুটো নিয়ে কাজ করে। যায় মাঝখানেটা নিয়ে একটু ভেজাল টেজাল, আমার ভেজাল না, আমরা সহজ ভাবে শুনি। কি বললাম, তুমি মানে তুমি যখন তোমার ধরো এতগুলো স্টুডেন্ট আছে, বুঝছো? ধরো এটা কিভাবে বুঝাই, ধরো এই আমাদের বেঞ্চ, ঠিক আছে? আমাদের এই যে একটা একটা বেঞ্চে 5টা করে স্টুডেন্ট আছে। তো এরকম করে কয়টা বেঞ্চ আছে আমাদের, আমাদের বেঞ্চ আছে মোট 50টা বেঞ্চ, বুঝো? পার বেঞ্চে 5টা করে স্টুডেন্ট বসে আছে। আমাদের মোট বেঞ্চ আছে 50টা, রো 1, রো 3, এরকম কতগুলো বেঞ্চ আছে, এতগুলো স্টুডেন্ট আমাদের আছে না? তো খেয়াল করো। সো তুমি যখন স্যাম্পলিং শুরু করবা, তুমি যদি জাস্ট প্রথম 2 কলাম নাও, কোন কলাম, আমরা এই প্রথম 2 কলাম নেই। সো মানে কি, এই পুরা রোরই এই প্রথম 2 কলাম নিয়ে কাজ করব। আমাদের উদ্দেশ্য হলো কি, প্রথম 2 কলাম নিয়ে স্যাম্পলিং রাখা, প্রথম 2 কলাম নিয়ে স্যাম্পলিং রাখা। সো তো ধরো, আচ্ছা ব্যাপারটা একটু পেঁচাচ্ছে, লেট মি ক্লিয়ার। আমরা যখন স্ট্যাম্পিং করব, আমরা অলওয়েজ প্রথম 2 কলাম নিয়ে করবো, একদম সিম্পল রাখার জন্য। ধরো তুমি একটা স্যাম্পল খুঁজতে 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 গেছো, হ্যাঁ ধরো তুমি 3 খুঁজতেছো। দেখো তো আমার আইডিয়া ধরো বোঝার জন্য 3 খুঁজবো, 51, 16, 48, 83, তুমি কোথাও 3 পাইতেছো, তুমি তো খুঁজতে থাকবা, 3 খুঁজতে থাকবা, খুঁজতে থাকবা। 10, 85, 84, 71, 19, আমরা কি করছি, জাস্ট প্রথম 2 কলাম কনসিডার করতেছি, বাকিগুলো ইগনোর করতেছি। হ্যাঁ, তারপর দেখো 72, 11, 71, 9, এই যে আমরা খুঁজতে 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 ধরো আমরা এখানেও চলে আসি, তাও পেলাম না। তার মানে কি, প্রথম রোতে পাইনি, সো আমরা চলে যাবো সেকেন্ড রোতে। সেকেন্ড রো প্রথম 2 কলামে কিন্তু নিব, আমরা কিন্তু এখানে এটা নিব, এখানে আবার অন্য কলাম নিব না। যেটা চয়েস করছো সেভাবে ম্যাথ খুঁজতে হবে। সো এই সাইড যদি খোঁজা শুরু করেছি, তার মানে আমি এই সাইড থেকেই খুঁজবো, 39, 56, 48, এই যে এইটাই বলতে চাচ্ছিলাম আর কি। তো তুমি যদি প্রথম 2 কলাম ইউজ করো, এই আর যতগুলো আছে সবগুলা প্রথম 2 কলাম নিয়ে তোমাকে কাজ করতে হবে।
তুমি যদি শেষ 2 কলাম প্রথমবার চয়েস করো, প্রত্যেকটা শেষ 2 কলামের মধ্যেই তোমাকে খুঁজতে হবে। আপাতত এতটুকু মাথায় রাখো, তাহলেই কাজ হয়ে যাবে। তো চলো আমাদের স্যাম্পলিং এর কাজ শুরু করি। যেইটা এখানে বলছিলাম যে প্রথম 2 ডিজিটের উপর ভিত্তি করে কলাম করব, যে প্রথম 2 ডিজিট নয় শেষ 2 ডিজিট যে কোনো একটা কলাম করব, তারপর আমরা ডাটা খোঁজা শুরু করব। সো আমরা আমাদের স্যাম্পলিং এর কোশ্চেনে চলে যাই। আমাদের প্রথম যে ম্যাথটা দেওয়া আছে এটা, এই যে আমাদের প্রথম যে ম্যাথটা দেওয়া আছে, ধরো এটা আমাদের ম্যাথ। আমরা যে আমাদের গিভেন ম্যাথড দেওয়া আছে না, 12, 20, 5, 25, 10, 35, 8, এইটাকে জাস্ট আমরা দেখো তো কি করছি, আমরা জাস্ট একটা সিরিয়াল নাম্বার দিছি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, একটা সিরিয়াল নাম্বার দিয়ে একটা টেবিলে সাজাইছি, আর কিছু না। জাস্ট প্রথমে কি করলাম, আমাদের গিভেন কোশ্চেনটাকে একটা টেবিলে সাজাইলাম, বুঝছো? সো এই যে জাস্ট টেবিলে সাজাইছি, আর কিছু না। ওকে, টেবিলে সাজানোর পর এখন আমাদের স্যাম্পলিং করতে হবে। তো যদি আমরা আমাদের কোশ্চেনটা পড়ি, আমাদের কোশ্চেনে কি বলছে, 3 ধরনের স্যাম্পলিং করার কথা বলছে, সিম্পল স্যাম্পলিং, সিস্টেমিক স্যাম্পলিং, সার্কুলার স্যাম্পলিং। আমাদের এক্সামে যখন একটাই করতে বলবে প্যারা খেও না, বাট আমরা যেহেতু শিখছি 3টা এখন দেখি। তো সিম্পল স্যাম্পলিং কিভাবে শুরু করে, ওকে। সো এখন বুঝো আমাদের এই কোশ্চেনটাতে কি বলা আছে, কোশ্চেন আগে পড়ি পুরো কোশ্চেনটা যে কি কি বলছে। যেখানে না এখানে তোমার ফার্মেসি ভেরিয়াস রিজন দেওয়া আছে, এতগুলা স্যাম্পল দেওয়া আছে, কি সিলেক্ট আর র্যান্ডম স্যাম্পল অফ 6 রিজন। নাম্বারটা ইম্পর্টেন্ট, কত রিজন বলছে, 6টা। সো এই 30, আমার মোট এখানে কয়টা আছে, হ্যাঁ, এই 28টা স্যাম্পলের মধ্যে আমাকে 6টা স্যাম্পল সিলেক্ট করতে হবে। সেই 28 জনের মধ্যে 6 জনকে চয়েস করা 3 ধরনের মেথড আছে, সিম্পল র্যান্ডম, সিস্টেমিক স্যাম্পলিং আর সার্কুলার। সো চলো সিম্পলটা দিয়ে শুরু করি আমরা। সো হেয়ার 6 স্যাম্পল আমাদের লাগবে। বড় হাতের এন মানে টোটাল ডাটা মোট কয়টা, দেখো তো টোটাল ডাটা মোট কয়টা, 28টা না। এই যে বড় হাতের এন ইকুয়াল টু 28, বড় হাতের এন ইকুয়াল টু 28, আর ছোট হাতের এন মানে কি 6, যেটা গিভেন দেওয়া থাকবে। কোশ্চেনে যদি আমাদের এখানে বলতো 9টা রিজন ডাটা বের করতে, তাহলে ছোট হাতের এন ইকুয়াল টু কত হতো, 9। যেহেতু আমাদের কোশ্চেনে বলছে 6টা বের করতে, তাই ছোট হাতের এন ইকুয়াল টু 6। এইবার আমরা এই টেবিলটা ফিল আপ করবো, ওকে। হুম, চলো এবার টেবিলটা ফিল আপ করা একটু দেখে আসি। এটা একটু একটু পেঁচালো, চাই না কতটুকু বুঝাতে পারছি, বাট আশা করি। আমাদের 30টা ডেটা সেট আছে, এখান থেকে আমাদের 6 জনকে সিলেক্ট করতে হবে। সো এখন আমরা কি শিখতেছি, সিম্পল র্যান্ডম ডেটা, ঠিক আছে, একদম সিম্পলটা আমরা শিখছি। তো কিভাবে করব, একটা টেবিল বানাবো প্রথমে, এটা হলো র্যান্ডম নাম্বার, আর এটা হলো আমাদের ডিজায়ার এক্স। তো মোট কয়টা লাগবে, 1 2 3 4 5, 3 4 5 6। তো আমাদের 6টা স্যাম্পল লাগবে। এখন এই র্যান্ডম নাম্বারটা, এই 30 জনের মধ্যে আমি কোন কোন নাম্বারটা নিব, সরি 28 জন ছিল, সরি। এই 28 জনের মধ্যে, এই 28 মানে কি বলছি, বড় হাতের এন, আর 6 মানে কি বলছি, ছোট হাতের এন। সেই 28 জনের মধ্যে আমাকে 6 জনকে সিলেক্ট করতে হবে। এখন আমি কাকে সিলেক্ট করব, কিভাবে আনবো, সেইটার জন্য ভাই আমাদের সেই র্যান্ডম নাম্বার অফ টেবিল। সো তোমার কি কাজ কি থাকবে, চলো এখন একটু বুঝি। তোমার কাজ থাকবে, যখন তুমি সিম্পল র্যান্ডম করবা, এই এন হলো তোমার সর্বশেষ সীমা, কোর্স 28-এর পরে আর কেউ নাই। তো তোমার কাজ থাকবে 1 থেকে 28-এর মধ্যে 6 জনকে নেওয়া, তাই না? চলে যাবা তোমাদের কোশ্চেনে যে গিভেন যে র্যান্ডম টেবিল থাকবে সেইটা, ধরো তোমার কোশ্চেন পেপারে এইটা দেওয়া আছে, কোশ্চেন পেপারে পিছে, এখান থেকে তোমাকে স্যাম্পলিং করতে হবে। কিভাবে স্যাম্পলিং করবা, চলে এবার এটা বুঝি। কি বলেছিলাম ভাইয়া তখন, যে তোমাকে যে কোনো 2টা কলাম চুজ করতে হবে, নয় প্রথমটা, সরি যে কোনো একটা কলাম চুজ করতে হবে, নয় তুমি এই 2টা ডিজিট নিয়ে কাজ করবা, নয় তুমি এই 2 পাশের ডিজিট নিয়ে কাজ করবা, যেটা তোমার ইচ্ছা, বুঝছো? ধরলাম আমি প্রথম এই 2 ডিজিট নিয়ে কাজ করতে চাই,
তো এখান থেকে আমি কিভাবে বুঝবো কাদের মান হয়ে গেল, কাদের মান এই 1 থেকে 28-এর মধ্যে আছে, সেগুলো আমরা এই র্যান্ডম টেবিলে লিখবো। কি করব আমরা আমাদের র্যান্ডম টেবিলে লিখবো। চলো একটা স্যাম্পলিং করি। দেখো এই যে ধরো আমার এখানে আমি একটা বক্স করছি, এখন আমি র্যান্ডম নাম্বার গুলো নিয়ে আসবো 1 থেকে 28-এর মধ্যে যারা আছে তাদের আমি এখানে নিয়ে আসবো। কোথা থেকে আনবো ভাইয়া, আমাদের যে ডেটা শিটটা দেওয়া থাকবে সেখানে খুঁজো তো এই প্রথম দুই ডিজিটের মধ্যে 1 থেকে 28-এর মধ্যে কে আছে, 51। 1 থেকে 28-এর বাইরে 16, 1 থেকে 28-এর মধ্যে, সো উই সিলেক্ট 16। দেখছো কিভাবে সিলেক্ট করলাম, সেখানে লিখবা 16। দেন দেখো 1 থেকে 28-এর মধ্যে কে আছে, 48 না, 83 না, 95 না, এই যে 11। সো তুমি এখানে লিখলা 11। দেন চলো নেক্সটে যাই। 94 1 থেকে 28-এর মাঝে না, 64 1 থেকে 28-এর মধ্যে না, 62 1 থেকে 28-এর মধ্যে না, 16 1 থেকে 28-এর মধ্যে। তো আমি এখানে কি করলাম, আবার 16 লিখলাম। এটা কি আসলেই লেখা যাবে, চলো দেখে আসি। যে আমি তো 16 একবার চুজ করছি, তোমাকে আমি বললাম আমাকে 6টা মানুষ দিতে, বুঝো ভাইয়া, তোমাকে আমি বলছি 6টা মানুষ দিতে। এখন তুমি কি রোল 3 কে দিবা সিলেক্ট করবা, তা কি হয় আমাকে 6টা র্যান্ডম নাম্বার নিতে হবে, এবং 6টা একদম যেন কেউ কার সাথে না মিলে। তো 16 যেহেতু একবার সিলেক্ট করছি, এই 16কে সিলেক্ট করা যাবে না। তো আমরা কি শিখলাম, যে র্যান্ডম নাম্বার যখন সিলেক্ট করব আমাদের এই রেঞ্জের মধ্যে সিলেক্ট করতে হবে, এবং অভিন্ন মানে কেউ সরি ভিন্ন নাম্বার নিতে হবে, কেউ যেন কার সাথে না মিলে। 16 চুজ করছো, 11 চুজ করছো, তাহলে এই দুইটা ব্যতীত এখন বাকি টেবিল গুলো ফিল আপ করতে হবে। তো আমরা এখানে কই গেল, এই 16কেও নিতে পারবো না। তো আবার পরে যাও 10, 10কে 1 থেকে 28-এর মধ্যে অবভিয়াসলি লিখে ফেলো 10। তারপরে এবার আগাতে থাকবা, কোথায় গেল, 85 না, 84 না, 76 না, 19 1 থেকে 28-এর মধ্যে না, সো 19ও 1 থেকে 28-এর মধ্যে লিখে ফেলো এখানে 19। 19 তারপরে দেখছো আমি কিন্তু খুঁজতে খুঁজতেই আমার এই জাস্ট টেবিলটা ফিল আপ করতেছি। সো আগে কাজটা করবা 72 না, 11, 11 না, 11 কেন না ভাই, 11 তো 1 থেকে 28-এর মাঝে, 11 অলরেডি একবার সিলেক্টেড, সো এখানে আবার নতুন করে 11 লেখা যাবে না। সেইভাবে আমাদের খুঁজতে থাকতে হবে যতক্ষণ আমাদের টেবিলটা কমপ্লিট করি। 71 না, 17, 17কে আমি কখনো সিলেক্ট করছি না, তো অবভিয়াসলি 17 লিখবো। সো ইন্ডিয়ান এভাবে খুঁজতে থাকবো। 9, 9 কি কখনো লিখছি দেখো তো, 9 কি আমরা লিখেছি, না 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 9 লিখিনি। এই দেখো আমাদের 6টা ড্যাম্বল হয়ে গেছে। তো 1 থেকে 28-এর মধ্যে আমরা এই ছেলে পেলেকে চুজ করব। সো ভাইয়া আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো কিভাবে চয়েস করলাম। ধরো ধরো এই লাস্টটা এখনো খুঁজে পাইনি, হ্যাঁ লাস্টে আমরা খুঁজে পাইনি, বুঝছো, এন্ড খুঁজতে 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 তোমরা ইন্ডিয়ান এটাও খোঁজা শেষ করে ফেলছো। তার মানে কি আমরা এখন এই রোতে ব্যাক করব। সো এই রোতে কিভাবে যাব, আবার উপর থেকে আবারও এই প্রথম দুই ডিজিটের মধ্যেই খুঁজবো, নট লাইক এগুলা কথা, আমরা যেহেতু প্রথম দুই ডিজিট প্রথমে সিলেক্ট করছি, তো খোঁজাটা অলওয়েজ প্রথম দুই ডিজিটের মধ্যেই থাকবে। সো 39 না, 56 না, 48 না, 38 না, 69 না, 52 না, 10 একবার নিচি হবে না, 19 কি একবার নিছি দেখো তো, হ্যাঁ 19ও নিচি হবে না, 42ও হবে না, 51 হবে না, 82 দেখো তুমি যতক্ষণ না ভাবে খুঁজতেই থাকবা। 00 তো নাই, কথা মানে 1 থেকে শুরু, 10 নিচি হবে না, 23 এই যে পেয়ে গেছি। সো লিখে দিলাম 23। তো বুঝতে পারছো, তো যখন খুঁজবা তুমি খুঁজতে থাকবা যতক্ষণ না তোমার টেবিলটা কমপ্লিট হচ্ছে। তো আশা করি তোমরা এই র্যান্ডম নাম্বার সিলেক্টটা বুঝতে পারছো, যে স্যাম্পলিং এ কিভাবে র্যান্ডম নাম্বার সিলেক্ট করলাম। পরে জাস্ট তুমি এখানে দাঁড়া লিখবা। সো চলো আমাদের কোশ্চেনে যাই। আমাদের কোশ্চেন যেটা ছিল, কোশ্চেন যেটা ছিল দেখো তো আমার অ্যান্সার মিলছে না, 16 11 10 19 17 9, 16 11 19 17 9, দেখছো মিলে গেছে। এখন তাহলে দেখো তো, এখন জাস্ট কি করবো, আমার ডেটা নিয়ে বসাবো। 16 নাম্বার ডেটা কোথায়, কোথায় 16, যে 16 নাম্বার ডেটা কত আছে 25। সো আমরা এখানে লিখবো আমাদের অ্যান্সার 25। তারপর দেখো নেক্সটে দেখো 11 নাম্বারের অ্যান্সার কত লেখা আছে, 11 নাম্বার ভ্যালুর মান কত 20, এখানে লিখবো 20। তারপরও এই যে লিখতে লিখলে আমরা এই পুরো টেবিলটা কমপ্লিট করব।
এখন বলতে পারো ভাইয়া ভাইয়া আপনি তো বলছেন সেম নাম্বার নেওয়া যাবে না, এখানে তো সেম ভ্যালু চলে আসলো। আমি তোমাকে বলছি যখন র্যান্ডম নাম্বার সিলেক্ট করবা সেম নাম্বার নেওয়া যাবে না, বাট ভ্যালু তো সেম হইতেই পারে। তুমি কি 2টা 6 ফুট একের ছেলে নিতে পারো না? নিতে তো পারো, সমস্যা কি? ভ্যালু সেম হতে পারে কিন্তু তারা একে অপরে ভিন্ন হবে, আইডি ভিন্ন হতে হবে। সো এই যে র্যান্ডম নাম্বার ইকুয়াল টু আইডি যা হতে হবে ভিন্ন। সো আশা করি এইটাই ছিল আমাদের সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। একবারে ইজিয়েস্টটাই বুঝাইতে পারছি যে কিভাবে এই স্যাম্পলিংটা করে। তো এটা যদি বুঝে থাকো নেক্সট গুলাও বুঝে যাবা, ইজি আছে। সিস্টেমিক স্যাম্পলিং, সিস্টেমিক স্যাম্পলিং এটা কিভাবে হবে? তো চলো আবার এটা বুঝি। তো টেবিলটা দেখি, একদম ভয় পেও না, তোমাকে ছোট একটা টেবিল দিবে, এত বড় হইবে না। কোথায় আমার নোট? তো এখন আমরা পড়বো সিস্টেমিক স্যাম্পলিং মানে কি, ওয়ান থেকে কে এর মাঝে, মানে কি ওয়ান থেকে কে এর মাঝে। চলো দেখি শিখি। সো এই যে সিস্টেমিক স্যাম্পলিংটা আসবে, আমার ওয়ান থেকে কে এর মাঝে নিতে হবে। সো কে এর ভ্যালু কি, বড় হাতের এন, কে ইকুয়াল টু বড় হাতের এন ডিভাইড বাই ছোট হাতের এন। সো মানটা আসবে কত, 28/6 করলে দেখি, করলে কত আসে। ভাইয়া কি পারে না, ক্যালকুলেট করতেছি, কেন করতেছি এখানে দেখাবো। 28/6 মান কত আছে দেখো তো, 4.667। তুমি এখানে মানটা 5ও নিতে পারো, চাইলে 4ও নিতে পারো, মানে এমন না রাউন্ডিং করতে হবে। যখন তোমার ভ্যালুটার মধ্যে ভগ্নাংশ আসবে তুমি এটাকে 5ও নিতে পারো, 4ও নিতে পারো। এখন ভাইয়া আমি 5 নিবো নাকি 4 নিবো বুঝবো কিভাবে? বুঝার দরকার নাই, তুমি যে কোনো একটা নিয়ে শুরু করবা। ধরো আমি 4 নিয়ে শুরু করলাম, সো এগুলা কিন্তু এখন আসবে না। মানে আমি বলি, যখন আমরা সিম্পল র্যান্ডমিক করতেছিলাম তখন এই দেখো প্রত্যেকটা র্যান্ডম নাম্বার আমরা কিন্তু টেবিল থেকে নিয়ে আসতেছিলাম, তাই না? প্রত্যেকটা র্যান্ডম নাম্বার টেবিল থেকে নিয়ে আসতেছিলাম। যখন আমরা সিস্টেমিকটা করব, প্রথম যে টেবিল নাম্বারটা, প্রথম টেবিল নাম্বারটা আমরা এই ক্যালকুলেশন থেকে নেব, কি এর ভ্যালুটা হবে প্রথমটা। তাহলে কত আসলো, সরি 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 একটু ভুল বলছি ভাই, সরি 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 সরি, প্রথম ভ্যালু যেটা আসবে সেটা ওয়ান থেকে কে এর মাঝে হতে হবে। প্রথম যে ভ্যালুটা থাকবে সেটা ওয়ান থেকে কে এর মাঝে হতে হবে। একটু সরি, একটু ভুল বলছি, এখানে আমি বলে আসি দাঁড়াও। একটু পার্থক্য দেখাই দিয়ে বুঝে যাবো। আমাদের 3 ধরনের স্যাম্পলিং আছে, একটা হলো তোমার সিম্পল, একটা হলো সিস্টেমিক, একটা হলো সার্কুলার। সো এখানে যখন আমরা চয়েস শুরু করব, ধরো আমরা 6টা ডাটা নিচ্ছি, হ্যাঁ 6টা, এটা আর এন, এটা এক্স। এখানেও ধরো আমরা 6টা ডাটা নিচ্ছি, ধরো আর এন এক্স। এখানেও 6টা ডাটা নিচ্ছি, আর এন এক্স। এখানে টেবিলের প্রত্যেকটা ভ্যালু ওয়ান থেকে বড় হাতের এন এর মাঝে ছিল। খেয়াল করো, এখানে প্রত্যেকটা ভ্যালু প্রথমে কি ছিল, ওয়ান থেকে বড় হাতের এন। আমরা এই প্রথম ভ্যালু বলো বা শেষ ভ্যালু বলো, টেবিলটা দেখতেছিলাম, প্রত্যেকটা এনে এনে এখানে বসাইতেছিলাম, তাই না? সিস্টেমিকের প্রথম যে ভ্যালুটা, প্রথম যে ভ্যালুটা, এই ভ্যালুটা হলো ওয়ান থেকে কে এর মাঝে খুঁজতে হবে। মানে আমরা টেবিলে যাব, ওয়ান থেকে কে এর মধ্যে যে ভ্যালুটা পাবো সেটা এখানে লিখবো। খেয়াল করো, ধরো ভ্যালুটা পাইলাম ওয়ান, টেবিল থেকে খুঁজে আনলাম ওয়ান থেকে কে এর মাঝে, ওয়ান পাইলাম। দেন নেক্সট ভ্যালু গুলো কি ভাবে টেবিলে যাব? একদমই না। নেক্সট ভ্যালু গুলো কি জাস্ট কে যোগ করব। এটা ওয়ান হলে ধরে কে ইকুয়াল টু যদি ধরলাম 4, তাহলে ওয়ান, এটা হবে 5, এটা হবে 9, এটা হবে 13, এটা হবে 17। মানে এগুলোতে তোমার বেশি টেবিলে যাওয়া লাগে না, জাস্ট প্রথম ভ্যালুটা টেবিল থেকে নিয়ে আসবো, পরে কে করে ইনক্রিজ করব। ইজি না? এটা কিন্তু সুপার ইজি। ওকে, এতটুকু বুঝলাম তাই না? তো সিস্টেমিকটা বুঝলাম যে প্রথম ভ্যালুটা এখানে ওয়ান থেকে কে এর মাঝে খুঁজতে হবে। সার্কুলারে কি করে, সার্কুলার আবার আরেকটু মজাদার। সার্কুলার আবার একই ভাবে কাজ করে, ও জাস্ট বলে প্রথম ভ্যালুটা ভাই ওয়ান থেকে এন, তোর যেইটা খুশি নিয়ে আয়, যেইটা খুশি নিয়ে আয়, কে এর মধ্যে খুঁজতে হবে এমন কোনো কথা নাই। ওয়ান থেকে বড় হাতে এন এর মধ্যে থাকলেই হবে, বাট প্রত্যেকবার জাস্ট প্লাস কে করে ইনক্রিজ হবে, মানে সেম টাইপই। এটা দেখালে একটা শর্ত, সিস্টেমিক সার্কুলারে একটাই শর্ত,
প্রথম ভ্যালুটা ওয়ান থেকে কে এর মাঝে হতে হবে, আর সার্কুলারে যেটা আনো সমস্যা নেই, জাস্ট কাজ করলেই হলো আমার। তো চলো এবার একটু আমরা দেখি, স্যাম্পলিংটা করি হাতে কলমে, তাহলে বুঝবো ভালো। তো চলো এগুলো মুছে ফেলি। তো এখন আমরা করতেছি সিম্পল কি সরি সিস্টেমিক করছি আমরা, সিস্টেমিক। তো এবার আমাদের শর্ত কি, ওয়ান থেকে কে এর মাঝে প্রথম ভ্যালু খুঁজতে হবে। প্রথম ভ্যালুটা হবে ফার্স্ট ভ্যালু হবে ওয়ান থেকে কে এর মাঝে, তাই না? ওয়ান থেকে কে এর মাঝে। তো চলো আমরা ভ্যালুটা খুঁজে আসি। সো আমাদের এখানে কি আসলো, আমরা যখন অ্যান্সার করছিলাম কে ভ্যালুটা কত নিলাম, ক্যালকুলেটর দেখে দেখলাম আমরা কে ভ্যালুটা 5ও নিতে পারি 4ও নিতে পারি। তো কোন ভ্যালুটা নিব এটা থেকে কনফিউজ হয় না, এখানে যে তো আমার কাছে আমি যে র্যান্ডম স্যাম্পল নিয়ে করছিলাম, সেটা স্যার দিছো সেটা আবার অন্য টেবিল ছিল, তাই এখানে একটু ভিন্ন। বাট তোমরা প্যারা খেও না। সো আমাকে এখন সিস্টেমিকটা করতে হবে। সো চলো আমি প্রথম ভ্যালুটা কত হবে সেটা খুঁজে বের করি। কিভাবে খুঁজে করবো, আমাদের সেই এই ভ্যালু থেকে। সো আবারও চলো প্রথম দুই ডিজিটের মধ্যে খোঁজা শুরু করি, ওয়ান থেকে কে এর মাঝে কে আছে। সো আমি কে ভ্যালু কত ধরছি, এখানে কে ভ্যালু ধরছি আমি, ধরো ইনিশিয়াল টাইমে ধরলাম এই যে 4.7, ধরলাম আমি কে ইকুয়াল টু 4 ধরছি। তুমি 4 বা 5 ধরতে পারো, এখন তোমাকে দেখা লাগবে কোনটা নিবা। ধরলাম আমি 4 ধরলাম, হ্যাঁ। সো ধরলাম 4, এক থেকে চারের মধ্যে কি আছে দেখো তো, এখানে এক থেকে চারের মধ্যে 11 না, 94 না, 64 না, 10, 83, এক থেকে চারের মধ্যে হয়তো কেউ আছে কিনা, পাচ্ছি 46, 53, 81, দেখো পাচ্ছি না, খুঁজতে থাকবো, এই যে পেয়ে গেছি 01। এই 01টা কি ভাই দেখো তো, এক থেকে চারের মধ্যে না, ওইটা কে, সরি ফর দি ইন্টারাপ্ট। সাডেনলি আমার রেকর্ডিং মোবাইল একটা কল চলে আসছে। সো এখন জানি না আমার ভয়েস ইকো হচ্ছে কিনা বা নর্মাল আছে কিনা। তো ট্রাই করবো এই চ্যাপ্টারটা করার, যদি ভিডিওতে সমস্যা হয় আবার কেটে দিয়ে নতুন ভাবে রেকর্ড করতে হবে। তো দেখা যাক, ম্যাথ করার মতো আনসার্টেনি চলে আসছে। আচ্ছা যেখানে ছিলাম আমরা, সো আমরা ছিলাম, সো আমরা কতটুকু পড়েছিলাম, আমরা জানি সিম্পল করার সময় আমরা প্রত্যেকটা ভ্যালুই টেবিল থেকে নেই, বাট সিস্টেমিক আর সার্কুলার করার সময় জাস্ট প্রথম ভ্যালুটা আমরা টেবিল থেকে নিব, আর পরবর্তী ভ্যালুগুলো আমরা কে প্লাস করে ইনক্রিজ করতে করতে বের করব। সিস্টেমিকের সময় প্রথম ভ্যালুটা ওয়ান টু কে এর মাঝে খুঁজতে হয়, আর সার্কুলার করার সময় প্রথম ভ্যালুটা ওয়ান থেকে এন এর মাঝে খুঁজতে হয়, এতটুকুই। সো চলো আমরা এটা একটু সলভ করা ট্রাই করি। সো আমরা দেখলাম আমরা প্রথম ভ্যালু এখানে খুঁজতে 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 দেখে তো কি পেয়েছি, কোথায় কোথায় কোথায়, হ্যাঁ আমরা খোঁজা শুরু করেছি সিস্টেমিক আমরা এক পাচ্ছি না, সরি এক থেকে কি মানে এক থেকে চারের মাঝে ভ্যালু পাচ্ছি না। ইন্ডিয়ান আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম, সেটা হলো 0, 0, 1। সো টুক করে আমরা এখানে লিখে ফেললাম 1। আমরা এক থেকে কি কত, কি আমরা কত ধরেছি 4, সো 1 থেকে 4 পেয়ে গেছি। তো এবার 4 করে ইনক্রিজ করবো, কত আসছে দেখো তো, 5, তারপর ধরো তোমার 9, 13, 17, 21। এই তো এই তো ছিল তোমার সিস্টেমিক র্যান্ডম সলভ করা। ওকে, খুব সুন্দর একটা সিস্টেম। সো আমরা কে করে ইনক্রিজ করতে থাকবো। এখন চলো আমরা একটা সিনারিও দেখি, যে যেটা আমি তোমাদের বলতে চাচ্ছিলাম। আমার এই নোটটা খেয়াল করো। ধরো তুমি এমন একটা সিচুয়েশনে আসছো যে তুমি ট্রাই করলা, আমার এই ম্যাথটা একটু খেয়াল করো, হ্যাঁ। প্রথমত বুঝতে পারছো কিভাবে ম্যাথটা হবে। সো তুমি কি করলা, এখানে 4 না চুজ করে, কোথাও মান কত আসে 4.667। সো আমরা এটাকে 4 বা 6 চুজ করতেই পারি। সো ধরো আমরা 5 চুজ করলাম। সো এখন দেখো যদি তুমি 5 নাও, দেন ম্যাথটা করো, দেখো কি হয়, সিস্টেমটা বুঝো, হ্যাঁ। সো আমরা 5 নিলাম, তো যেহেতু এভারেজ করে 5 আছে, সো ধরলাম আমরা 5 করে ইনক্রিজ করব। সো আমরা আমাদের র্যান্ডম টেবিল থেকে ধরে নিয়ে আসলাম 4টা আমরা প্রথম পেয়েছি। অ্যাজিউম করো যে আমাদের র্যান্ডম টেবিলের আমরা প্রথম কলাম খুঁজে এখানে 4 আগে পেয়েছি। তো এখানে ধরলাম আমি 4 লিখলাম, কারণ আমি তো টেবিল নিয়ে কাজ করছিলাম, তো এখানে 4 আসছে। সো এবার আমরা কি করব, 5 করে ইনক্রিজ করব। 4 প্লাস 5 9, 9 সাথে 5 14, 14 সাথে 5 19, 19 সাথে 5 কত 24, 24 সাথে 5 যোগ করলে চলে আসে আমার 29। ওমা, বাট 29টা আমার লিমিটেরই বাইরে, আমার ডাটা আছে 1 থেকে 28টা, বাট আমি এখানে কি পেলাম 29টা। ম্যাথটা একটু ভুল ভুল হয়ে যাচ্ছে না, ম্যাথটা অনেকটা ঝামেলা হয়ে গেল না।
এই টাইপের একটা ঝামেলা আমরা সিস্টেমিক স্যাম্পলিং এ পাই, যে স্যাম্পলটা আমাদের এমন একটা অ্যান্সার মাঝে মাঝে চলে আসে যেটা আমাদের এই পুরা লিমিটের বাইরে। তো সেই সময় এখান থেকে বাঁচার ওয়েটা কি? সো আমি এখানে দেখো তো ভাই কত চুজ করছি, আমাদের অ্যান্সার কত আসছিল দেখো তো। আবার এখানে যদি দেখাই তোমাদের 28/6, 4.667। সো প্রথমে আমরা এটাকে রাউন্ড করে 5 ধরে ম্যাথ করা ট্রাই করলাম, দেখলাম ও মা ম্যাথটা কমপ্লিট হলো না। তো দিতে এমন না হয় ম্যাথ কি ভুল না, আমরা একটি ভ্যালুটা এভাবে ঘুরাইতে পারি। আমরা 5টা নিয়ে আমরা এই পুরোটাকে বাদ দিয়ে 4ও নিতে পারি। এইটাই আমাদের সিস্টেমের একটা সুন্দর সিস্টেম। সো কি করতে পারবো, আমরা 4 নিতে পারবো। সো এখন দেখি তো, সো 4 করে আমরা ইংরেজ করে দেখি, দেখি তো 4 প্লাস 4 4 4 4 করতে করতে ইন দি এন্ড আমাদের লাস্ট ডাটাটাও আমাদের 1 থেকে 28 এর মধ্যে আসছে। তো যদি তোমরা সিস্টেমিক করার সময় কোনো সময় এমন সিচুয়েশনে ফেসে যাও যে একটা ভ্যালু চুজ করার পরে সেটা তুমি যোগ করতে করতে দেখছো তা হলো একটা লিমিটের বাইরে চলে গেছে, তার মানে কি তুমি এটাকে 5 না ধরে 4ও ধরতে পারো। কোথাও আমার যে ক্যালকুলেশন ভ্যালু আসছিল সেটা 4.6667 আসছিল। তো এটাকে তুমি 5ও ধরতে পারো, 4ও ধরতে পারো, যেটা একটা ধরে ম্যাথ করবা যেটা আমাদের স্যাম্পলিং হয়েছে হবে। একটা জিনিস ভাই খেয়াল রাখবা, তোমার স্যাম্পলিং বা বন্ধুর স্যাম্পলিং আলাদা হতেই পারে, তো প্যারা খেও না। তো এইটাই তো ছিল তোমাদের সিস্টেমিক স্যাম্পলিং। তো আশা করি এটা বুঝতে পারছো। এখন তোমাদের একটা মজার কথা বলি, এইটা একটু খেয়াল করো কি বলছে। আমাদের 3টা টাইপ আছে, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমিক স্যাম্পলিং, সার্কুলার সিস্টেমিক স্যাম্পলিং। তাই দেখো তো সিস্টেমিক সার্কুলার দুইটা একদম সেম, খালি সামনে একটা কিওয়ার্ড কি আসে সার্কুলার না। তো চলো এবার এটা বুঝি মানে কি বোঝায়। এটা বুঝার আগে একটা বলি, আমাদের এইখানে আমরা একটা প্রবলেমের সম্মুখীন হয়েছিলাম। প্রবলেমটা কি, আমরা একটা নাম্বার চুজ করার পরে আমরা যখন সেটা ইনক্রিজ করতেছিলাম, এট দ্য এন্ড আমরা এমন একটা সিনারিওতে ফেসে যাই সেখানে যদি আমরা একটা ভ্যালু নেই তা আমাদের টোটাল 28টা স্যাম্পল আছে তার থেকে বড় হয়ে যায়, তো যেটা নেওয়া যায় না। এই প্রবলেমটা সলভ করার জন্যই আমাদের মাঠে চলে আসলো সার্কুলার সিস্টেম স্যাম্পলিং। সে কিভাবে কাজ করে, সে কাজ করে ঠিক আমাদের ঘড়ির মতো। কিভাবে ঘড়ির মতো, চলো আমরা একটা ঘড়ি ড্র করি। 1টা বাজে, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। এটা আমাদের ঘড়ি তাই না। আমাদের ঘড়ি ধরো 1টা বাজলো, 2টা বাজলো, 3টা বাজলো, ইন্ডিয়ান যখন 12টা বাজে সে কি আবার ঘুরে ফিরে একে চলে আসে না। তো আমাদের সার্কুলারটাও ঠিক একই থিম, মানে আমাদের একই থিমে কাজ করবে। তো তোমার ধরো 1 থেকে 28 স্যাম্পল, হ্যাঁ আমাদের যে আগের যে সমস্যাটা ছিল 24-এর সাথে 5 যোগ করলে আমাদের 29 চলে আসতেছিল, বাট 29 তো নাই। এখানে এটা আমাদের ইউজ হইতো, এখানে কি করতো দেখো, ধরলাম অ্যাজিউম করলাম এটা 28, এটা 29। তো 24-এর সাথে 5 যোগ করলে কত হয়, 29। তো তুমি ব্যাপারটা বুঝো তো, এইটা মানে কি 28-এর পরে +1 না, তার মানে আমরা 29 না লিখে 1 লিখতাম। মানে কি সার্কুলার করতেছে, 1 মানে কি 13টা না, 2 মানে কি 14টা না, যদি ঘড়ির টাইম ইউজ করো, 3 মানে কি 15টা, 4 মানে কি 16টা। ওই যে আমরা এটি 24 ঘন্টা ক্লক হিসাব করি এমন না, তোমার 12টা পরে 13টা তারপর 14টা হয়ে যায় না, বাট সেটাকে আমরা কিভাবে লিখি, 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে না। ঠিক ঘড়ির মতোই মনে রাখবা সার্কুলার সিস্টেমটা এমনই কাজ করে। প্রথম সে 28 পর্যন্ত ঘুরে, পরে যতগুলা প্লাস থাকে সেগুলো করতে থাকে। তো তোমার মান আসছে 34, গুণো 29, 30, 31, 32, 33, 34। সো আমার ভ্যালুটা লিখবো 6, সো 6 করলে তুমি 34 বলতেই পারো। সো বুঝছো সার্কুলারটা কিভাবে প্রবলেমটা সমাধান করে। আমাদের যে সিস্টেমিক ছিল সেটা বাউন্ডেড ছিল, সে 1 থেকে 28-এর বাইরে দিতে পারতো না। বা সার্কুলার কি বলে, ধরো এই যে 22-এর সাথে ধরো 5 যোগ করলাম, এটা একটু ভুল হয়েছে, হ্যাঁ সরি ফর দ্যাট, এটা হবে তোমার 24। 24-এর পর 24-এর সাথে 5 যোগ করলাম, হিসাবে কত হয় 29 হয় না 5 যোগ করলে। তো 29 তো না, আমার স্যাম্পল তো আছে 1 থেকে 28। তখন কি করে এই সার্কুলারই ঘুরে যায়, 28-এর পরে আবার 1 চলে আসে। তো এই যে এখানে 1 লিখলাম। সিস্টেমিক হলে কি হলো, এখানেই থেমে যেতাম, বাট সার্কুলার এটাকে সলভ করে ফেলে। সো
আশা করি কিভাবে স্যাম্পল গুলো চয়েস করা লাগে তোমরা এটুকু বুঝতে পারছো ভাইয়া। স্যাম্পলিং এর সত্যি কথা বলতে এতটুকুই শিখানো আছে, আর বাকি সব সূত্র মুখস্থ। তো চলো এবার আমার সূত্রের খেলাগুলো দেখি। সো কি কি সূত্র মুখস্থ করবা? প্রথমত এই সিকোয়ালটা ফলো করবা। তোমার স্যাম্পল মিন মানে কি, প্রত্যেকটা এক্স এর যোগফল ইন্টু 1/n। তো তোমার যখন ম্যাথ করতে বলবে তখন ধরো আমাদের কোশ্চেনে এরকম 3টা স্যাম্পল তো বলবে না, যেখানে একটা স্যাম্পলিং করতে বলে, সেই স্যাম্পলটা যেটা পাবো সেইটা নিয়ে আমাদের ম্যাথ করা শুরু করব। যেমন আমাদের এই উদাহরণের ম্যাথে আমরা স্যাম্পলিং যেটা করছি, মানে সিম্পল স্যাম্পলিং যেটা করছি, এইটা নিয়ে পরে ম্যাথটা কন্টিনিউ করছে। মানে যে কোনো একটা নিয়ে আমাদের পরে ম্যাথ কাজ করতে হয়। সো আমাদের এক্সামে তো যে কোনো একটাই বের করতে বলবে, সো সমস্যা নেই। সো এই ডেটাটা ডিফাইন করে আমরা এই স্যাম্পল ডাটাটা পাইছি, এখন এই স্যাম্পল ডাটার উপরেই আমরা আমাদের প্রত্যেকটা অপারেশনে কাজ করব। তো চলো সূত্রগুলো দেখি কি কি সূত্র আছে। এই যে স্যাম্পল গুলার যোগফল ডিভাইড বাই ছোট হাতের m, এটা কিসের সূত্র? সিম্পল, স্যাম্পল মিনস। তারপরে ভেরিয়েন্সের সূত্র আছে এস স্কোয়ার, পুরোটাই কিন্তু একটা ইউনিট, এটাকে আবার উল্টো বা করতে যাও না। এস স্কোয়ার ইকুয়াল টু 1/n-1, এই যে এক্স স্কোয়ারের যোগফল। দেখো আর এইটা মানে কি, সূত্র একটু ভিজি ভিজি আছে, ক্লিয়ারটাতে যাই। এই যে দেখছো, একটা হলো এক্স স্কোয়ারের যোগফল, একটা হলো টোটাল এক্স এর যোগফলের উপরে স্কোয়ার। তো সূত্রগুলা ভালো মতো বুঝছো, বুঝছো? সূত্রগুলা ভালো মতো বুঝা বুঝা ম্যাথগুলা করবা, মুখস্থ করবা। যেমন এই যে এটা হলো কি আমাদের ভেরিয়েশন স্যাম্পল মিনস ইউনিট। তারপর কি স্ট্যান্ডার্ড ইরর অফ স্যাম্পল মিনস, আমাদের কোশ্চেন এমে বলে দেওয়া থাকে। এই দেখো যে কি বলছে, এস্টিমেটেড টোটাল নাম্বার অফ ফার্মেসি, তারপর এস্টিমেটেড স্ট্যান্ডার্ড ইরর অফ এস্টিমেট মিনস, স্ট্যান্ডার্ড ইরর অফ এস্টিমেট মিন। তাহলে কোনটা নিবা, এই সূত্রটা বসায় দিলেই আমাদের অ্যান্সার হয়ে গেল। সেখানে যে কতগুলা সূত্র আছে সুন্দর করে সবগুলা মুখস্থ করবো। এটা হলো টোটাল এস্টিমেট দি টোটাল পপুলেশন টোটাল, আর এটা হলো ভেরিয়েন্স টোটাল। সো এই যে সূত্রগুলা পার্থক্য বুঝবা। এইটা হলো কি স্ট্যান্ডার্ড ইরর অফ স্যাম্পল মিনস, আর এইটা কি স্ট্যান্ডার্ড ইরর অফ ভেরিয়েন্স। এই যে সূত্রগুলো দেখাই দিলাম, সুন্দর করে মুখস্থ করব, আর বাদ বাকিগুলো আমাদের হয়ে যাবে। এই একটা ম্যাথ আছে, এটা হলো প্রপোর্শনের সূত্র। প্রপোর্শন দিতে চাই তবে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে। তো চলো সূত্রগুলো দেখি। প্রপোর্শনের সূত্র, এই যে এটা হলো প্রপোর্শনের সূত্র। পি মানে হলো কি a/n, কিউ মানে হয় কি 1/p। তারপর আরেকটা সূত্র আছে কনফিডেন্স, মানে এরকম অনেক অনেক টাইপের সূত্র আছে। তো সূত্রগুলো সুন্দর করে আগে মুখস্থ করবো। হুম হুম। তারপরে আরেকটা সূত্র আমাদের দেখাই, যখন মুখস্থ পাটে আছি। এই কোশ্চেনটা একটু পড়ে আসি চলো। এই যে 8 নম্বর কোশ্চেন আর 9 নম্বর কোশ্চেনটা, এটা একটু ইম্পর্টেন্ট। আমাদের অনেক সময় কোশ্চেন এমনি পপুলেশন কি বলে দেখো, স্যাম্পল সাইজ অফ পপুলেশন বের করতে বলে। এই স্যাম্পল সাইজ অফ পপুলেশন বের করার দুই ধরনের সূত্র আছে। কি কি সূত্র আছে? এই যে একটা, যদি তোমার স্যাম্পল সাইজ জানতে চায়, যদি ভেরিয়েন্স দেওয়া থাকে সূত্র এইটা, যদি প্রপোর্শন দেওয়া থাকে সূত্র এইটা। সো এই যে সূত্র ডিফারেন্স গুলো সুন্দর করে খাতায় লিখবা, মুখস্থ করবা। এখানে বোঝানোর কিছু নেই, সবই মুখস্থ। তো চলো আমরা চলে যাই আমাদের ম্যাথ করার থেকে। ম্যাথে কি আসে? তো প্রথম যে ম্যাথটা, কোশ্চেনে কি বলছে একটু পড়ি চলো। বলছে কি এস্টিমেট দি মিন অফ, এই যে এস্টিমেট দি নর্মাল মিন, আমাদেরকে জাস্ট মিন চাইছে না, তার মানে কি আমাদের কোন সূত্র চাইছে? এই যে জাস্ট নর্মাল মিন অফ দি স্যাম্পল। জাস্ট দেখো এখানে এই পার্টটাই করছি। কোথায় গেল আমার অ্যান্সার? এই যে এই যে আমাদের যে র্যান্ডম স্যাম্পলটা আমরা সিলেক্ট করলাম, সেই স্যাম্পল গুলো জাস্ট কি করছি, সূত্র যোগ করছে। দেখো এক্স বা সামেশন অফ এক্স, প্রত্যেকটা এক্স এর যোগ করে 1/n, ছোট হাতে মানে কত 6 ভাগ করছে। তো আমাদের দ্বিতীয় কোশ্চেনটা কি, এস্টিমেট দি টোটাল নাম্বার অফ ফার্মেসি, টোটাল নাম্বার চাইছে। সো টোটাল নাম্বার বলতে কোন সূত্র, চলো এই যে টোটাল নাম্বার পড়তে, এই যে টোটাল নাম্বার যখন বলবে এইটা সূত্র, এক্স বার ইকুয়াল টু এন ইকুয়াল টু এক্স বার। এটা তো এক্স বার বলে না, এক্স হ্যাট ইকুয়াল টু এন ইন্টু এক্স বার। এর মানে কত, স্যাম্পল সাইজ 28, 28 ইন্টু এই যে যে মিনটা বের করছো। মানে কোশ্চেন গুলো এমনই করা থাকে যে তোমার প্রিভিয়াস ওয়ান এর ভ্যালুটা লাগিয়েছে। সো তারপরে কোশ্চেনটা পড়ি, এস্টিমেট দি স্ট্যান্ডার্ড ইরর চাইছে। স্ট্যান্ডার্ড ইরর মানে হলো এই যে এসি এক্স বার, এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড ইরর। দেখো জাস্ট সেইটাই করে দিছি, এই যে এসি বার যেটা বের করছি।
তো দেখো তো এই সূত্রের জন্য আমার এই ভি অফ এক্স আগে বের করা লাগবে না? এই জন্য দেখো ভি অফ এক্স এর সূত্রের জন্য দেখো তো এইটা হলো ভি অফ এক্স এর সূত্র। ভি অফ এক্স এর জন্য আমরা দেখতেছি কি এক্স স্কোয়ার মানে ভেরিয়েন্সের মান লাগবে। তো আগে ভেরিয়েন্সটা বের করব। এই যে আগে ভেরিয়েন্স বের করব, পরে সেই ভেরিয়েন্সটা ইউজ করে ভি অফ এক্স বের করব, ভি অফ এক্স বের করব, পরে ভি অফ এক্স এটা বের ইউজ করে ইন্ডিয়ান আমরা স্ট্যান্ডার্ড ইরোডটা বের করব। আমি অনেকবারই বলছি এই পুরো চ্যাপ্টারটাই ভাই সূত্রের খেলা। যত ভালো সূত্র প্র্যাকটিস করবা আর যত ভালো করে পুরো চ্যাপ্টার প্র্যাকটিস করবা তত এটা আয়ত্তে আসবে। যেহেতু মানে পুরোটাই সূত্রের খেলা। তারপরে কোশ্চেনটা দেখে কি বলছে, এস্টিমেট দি স্ট্যান্ডার্ড ইরর অফ এস্টিমেট টোটাল নাম্বার অফ ফার্মেসি। আচ্ছা, এই দুইটা কোশ্চেন একটু তোমাদের বুঝাই, আমরা অনেকে এটাতে ভুল করি। দুইটাতেই স্ট্যান্ডার্ড ইরর চাইছে। সো হয় আমার সূত্র হবে এস ই ডট এক্স বার, হয় আমার সূত্র হবে এই যে এইটা হয়ে গেল, এই যে এস ই ডট এক্স হ্যাট, যে কোনো একটা সূত্র হবে। কোনটা হবে? যদি তোমার এস্টিমেট মিন চায় তবে এক নাম্বারটা, যদি তোমার টোটাল নাম্বার চায় তবে দুই নাম্বারটা। চলো দেখি আমরা কি সলভ করছি কিনা। এই যে, এই দেখো, দেখছো এসিয়া এক্স হ্যাট, টোটাল বললে এক্স হ্যাট, আর যদি জাস্ট মিন বলে এক্স বার। ঠিক আছে, মানেগুলা বুঝবা আর কোন সূত্র ইউজ করা এটা জানবা, বাকিটা তোমাদের এমনি হয়ে যাবে। তারপর দেখি কি বলছে, ফাইন্ড 95% কনফিডেন্স ইন্টারভাল। সো কনফিডেন্সের সূত্র কোনটা আমি তোমাকে বলছিলাম, কনফিডেন্সের সূত্র হলো এই যে এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে। সো এই সূত্রটা কি হলো, একটা হলো তোমার এই যে এক্স এল বার এক্স ভি বার এক্স বার মাইনাস টি এন মাইনাস ওয়ান এসি এক্স বার। এই দেখো সূত্রটা লেখা আছে, জাস্ট বসাবো মান বের করবো। তো যখন বসাতে যাচ্ছি জিনিস খেয়াল করি, আমাদের এন ইকাল টু কত, ছোট হাতের এন ইকাল টু 6। সো বসালাম, সো 6 - 1 সূত্র সাপেক্ষে দেখো তো এখানে কি আসলো, 20 - T5 এত। হ্যাঁ, T5 এর মান তো কোথাও বের করলেন না আপনি, এটা কোথায় পাবেন? চলো আমাদের ম্যাজিক দেখে আসি। আমাদের কোশ্চেনে একটা র্যান্ডম টেবিল দেখছো না একটা, কোথায়, না না এইটা না, ওইটা সেক, একটু ফাইলটা ওপেন করি আমি। এই যে আরেকটা টেবিল দেখো, এরকম আরেকটা টেবিল থাকে, এইটা হলো ভ্যালু টেবিল, এইটা হলো র্যান্ডম র্যান্ডম নাম্বার অফ টেবিল। বুঝছো, এখান থেকে যেমন স্যাম্পলিং করলাম আর এখান থেকে আমরা ভ্যালু করবো। সো আমাদের লাগবে কত দেখো তো ভাইয়া, আমাদের কোশ্চেনে কি বলছে, কোথায় গেল কোশ্চেন, 95% কনফিডেন্সে আমার কত ভালো লাগবে, T5 এ ভ্যালু লাগবে। সো টেবিলটা দেখো তো, T95 কোনটা, যে T95 এ T5 মানে কত, এই যে এইটা হলো T5, তার মানে এই যে এই ভ্যালুটা আমার লাগবে কত, তাহলে 2.015। এই যে, সে বলো ভাইয়া আপনি তো অন্য ভ্যালু লিখছেন, প্যারা খেও না, আমার কাছে যে টেবিলটা সারে দিয়েছিল সেটার ভ্যালুটা এমন দেওয়া ছিল, তোমরা এখানে জাস্ট কি বসাবা, 2.0, কত দেখলাম আমি, 015, 015 ইন্টু বাকি যে ক্যালকুলেশন আছে, বাকি কি আছে এই যে এইটার ভ্যালু বসাবা আর জাস্ট ক্যালকুলেশন করে মান নিয়ে আসবা। মানে তোমার কাছে টেবিলটা যেটা থাকবে সেটা T5 এ যে ভ্যালুটা দেওয়া আছে তুমি সেই ভ্যালুটাই বসাবা। সো প্যারা খাওয়ার কিছু নেই। সো এই টেবিল থেকে আমরা অনেক কিছুই বের করব। সো আমাদের মানে এই যে পুরো ম্যাথিক্সে এরকম টেবিল কিছু দেওয়া থাকে, সেখান থেকে মান খুঁজে বের করে ম্যাথ করতে হয়, একটু প্যারাদায়ক, বাট ম্যাথিক্স কি করবা, সবই তোমার ডেটা মেটানোর কাজ। চলো পরবর্তী কোশ্চেনটা সলভ করি। কি বলছে, এস্টিমেট দি প্রপোর্শন, প্রপোর্শনে ম্যাথ চলে আসছে, যেখানে কি বলছে হুইচ আর লেস দেন 18, একটা ভ্যালু দিয়ে দিছে 18-র কম হবে। সো চলো তো জিনিসটা বুঝি, ম্যাথটা কি বলছে, যেহেতু প্রপোর্শন সূত্র বসবে এটা। সো এখন আমার এখানে একটা খেলা আছে, পি ইকাল টু এ বাই এন। ভাইয়া এন মানে তো 6 জানি, বাট এ ইকাল টু 2 আপনি কই পাইলেন? চলো ম্যাথটা বুঝাই এখন তোমাদের, কোশ্চেনটাকে বুঝো। কোশ্চেনটাকে কি বলছে, কোশ্চেনটা বলছে আমাদের এমন একটা প্রপোর্শন বের করতে হবে
যার ভ্যালুটা ফার্মেসি 18 থেকে কম হবে। কি হবে? 18 থেকে কম হবে। চলো একটু ম্যাথটা দেখি এখানে। কোথায় কোথায় 18 থেকে কম হবে। সো চলো তো আমাদের যে ডেটাটা আমরা সিলেক্ট করছি এখানে, এই যে এখানে ভ্যালুটা, এখানে 18 থেকে কম কয়টা ভ্যালু আছে দেখো তো। এটা কি 18 থেকে কম? না। এটা কি 18 থেকে কম? না। এটা কি 18 থেকে কম? ইয়াপ। এটা কি 18 থেকে কম? এটা 18ই। নো। 18 থেকে কম? হ্যাঁ। সো 18 থেকে কম আমি কয়টা ভ্যালু পাইছি? দুইটা না? সো এ ইকুয়াল টু 2 হবে। এখন ধরো তোমার কোশ্চেন দিতে এমনি বলতো, কই আমার কোশ্চেনটা কই গেল? হবে আচ্ছা যে ধরো কোশ্চেনটা এমন বলছে যে লেস দেন না বিগার দেন, এখানে কি বলা আছে ধরো কোশ্চেনটা এমন বলে দিছে যে লেস দেন না বিগার দেন 18, যে এমনি বলছে যে মানটা হবে সেটা 18 বেশি হবে। তবে আমরা এর মানটা কেমনে চুজ করতাম, এখন দেখতাম কোনগুলা এই 6টা স্যাম্পলের মধ্যে কয়টা মান 18 থেকে বেশি আছে। তো দেখো তো কয়টা মান 18 থেকে বেশি আছে যদি বলি আমি, এই যে 25 18 থেকে বেশি, 20 বেশি, তাহলে দুইটা, এই যে দুইটা, তিনটা, তখন এ ইকুয়াল টু কত হতো? 3। সো এর মানটা ডিপেন্ড করতেছে তোমার কোশ্চেনে যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেই স্টেটমেন্ট অনুযায়ী কয়টা ভ্যালু এই টেবিলে সেটা ফলো করে। 18 কম মানে 13 আর 15, সো এ ইকুয়াল টু 2। 18 বেশি যদি বলতো তাহলে কত হইতো? এ ইকুয়াল টু 3। সো আশা করি এর ভ্যালুটা কেমনে আনলাম বুঝতে পারছো। সো ভ্যালুটা আনবা, পি এর ভ্যালু বের করবা, দেন কিউ এর ভ্যালু বের করবা, দেন যা সূত্রে বসাবা। ইজি পিজি। চলো এবার আমাদের 8 নাম্বার কোশ্চেনটার সম্মুখীন হই আমরা। 8 নাম্বারে কি বলছে? এই যে চলে আসলাম স্যাম্পল সাইজের কোশ্চেন। স্যাম্পল সাইজ কি বলেছিলাম সূত্রেতে? স্যাম্পল সাইজ হতে পারে, সূত্রটা কোথায় আমার, এই যে স্যাম্পল সাইজ হতে পারে দুই ধরনের, একটাতে ভেরিয়েন্স দেওয়া থাকে, একটাতে প্রপোর্শন দেওয়া থাকে। তো কোশ্চেন পড়ে আগে বুঝবো কোন সূত্রটা আমার লাগবে। দেখো সূত্র আবার কিন্তু একদমই যে ভাইয়া খুব ভিন্ন অনেক দেখতে হবে তা না, দেখবে খুব কাছাকাছি। দেখো জেড স্কোয়ার বাই ডি স্কোয়ার, জেড স্কোয়ার বাই ডি স্কোয়ার। সেখানে কাহিনী কি? এখানে তোমার ভি অফ এক্স মানে ভেরিয়েন্স, আর এখানে কি পি কিউ, এতটুকুই পার্থক্য। আর দেখো এন বের করার সূত্র কিন্তু দুইটাতেই সেম, এমন না ভিন্ন, অল্প একটু ভিন্নতা। তো দেখি আমার কোশ্চেনটা পড়ি, কোশ্চেনে কি বলছে। যে প্রথম ম্যাথটা কি দেওয়া আছে, এস্টিমেট করতে পপুলেশন মিন এত দেওয়া আছে, একটা ইডোর পার্সেন্ট দেওয়া আছে, অনেক কথা বলা আছে যে হয় ভেরিয়েন্স, ভেরিয়েন্সের মান দেওয়া আছে, ভেরিয়েন্সের মান দেওয়া আছে। আর নিচের কোশ্চেনে দেখো তো কি দেওয়া আছে, প্রপোর্শনের মান দেওয়া আছে। তো চলো দুইটা কোশ্চেনে আমরা সলভ দেখি। এই যে সেটাতে ভেরিয়েন্স দেওয়া ছিল, এই যে ভেরিয়েন্স ইউজ করে ভ্যালু করছি। এখন অনেক প্রশ্ন হবে ভাইয়া জেড এর মান কোথায় পাইলেন, ডি এর মান কোথায় পাইলেন, এগুলা কোশ্চেনে কোথায় দেওয়া ছিল? চলো আমরা আবারও কোশ্চেন পড়া শিখি। কোশ্চেন যখন পড়বা, এই যে দেখো কোশ্চেন যখন পড়তেছি, আমাদের যে মার্জিন অফ ইরর লেখা থাকবে না, এই মার্জিন অফ ইরর ইকুয়াল টু ডি, এই মার্জিন অফ ইরর ইকুয়াল টু ডি, এই দেখো ডি, এটাও কার ভ্যালু? ডি এর ভ্যালু। তো ভাই জেড এর ভ্যালু কোথায় পাইলেন? জেড তো আমার তো এখানে দেওয়া নেই। এই ভ্যালুটা ভাই মুখস্থ রাখবা, জেড ইকুয়াল টু 1.96। এইটাই আসলে দিন শেষে আমাদের টেবিল 6 এর টেবিল থেকে নিয়ে আসতে হয়, জেড এর মানটা কখনো চেঞ্জ হয় না। তাই আমরা এটা অলওয়েজ মুখস্থ রাখবো, জেড ইকুয়াল টু 1.96, জেড ইকুয়াল টু 1.96। তো ধুম করে ম্যাথটা বসাই দিব আর ক্যালকুলেশন করব। যে ভ্যালুটা আসবে সেগুলো অলওয়েজ আমরা ইন্টিজারে রাখবো। স্যাম্পল সাইজ, স্যাম্পল তো তোমার ভগ্নাংশ হয় না, দেন জাস্ট এন এর সূত্রে ফেলাবো আর ক্যালকুলেশন করবো। দেখো এন মাইনাস ওয়ান, 98 মাইনাস ওয়ান, বড় হাতের এন ইকাল টু 3000। অনেকে কনফিউশন পড়লো ভাইয়া এন ইকাল টু 28, সাথে কোন জেনে আসলাম 3000 কেন ধরছেন? জিনিসটা ভাবো, এখানে তুমি স্যাম্পল সাইজ বের করতেছো, তুমি তো জানো না কি হবে, কোশ্চেনে গিভেন এটা পপুলেশন সাইজ দেওয়া আছে, এটাকে ইউজ করতে হয়। দেখছো এই যে 2000 3000, সো এইটা ইউজ করে আমরা ক্যালকুলেশন করে ফেলছি। এই চ্যাপ্টারটা বিশাল বড় একটা চ্যাপ্টার, অনেক সূত্র। সো আমরা অলমোস্ট শেষের দিকে আছি। জাস্ট এখন একটা লাস্ট টাইপের ম্যাথে আছি, এইটা আমি বলবো টপ 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 ইম্পর্টেন্ট, আমাদের এক্সামেও আসছিল। সো আনবায়াস একটা ম্যাথ আসে, সেটা একটা মানে বলতে পারো হুদা ম্যাথ, মানে ফালতু ম্যাথ, বাট তাও চলো আমরা শিখি। আর এখানে আর কিছু প্র্যাকটিস দেওয়া আছে, দেখো পরে নোটটা। বাট আমার কাছে ম্যাথ একটু দেখি, ম্যাথ বেশি মাথা নষ্ট করা যাবে না। কোশ্চেনটা পড়ে আসে, হ্যাঁ কি ধরনের কোশ্চেন আসে। এই যে একটা কোশ্চেন পড়ো,
এই যে আমাদের এক্সামে এরকম একটা কোশ্চেন দিয়ে দেয়, মাঝে মাঝে অভিহিত দিয়ে দেয় যে শো বাই অ্যান এক্সাম্পল মিন অফ সিম্পল র্যান্ডম স্যাম্পল ইজ আনবায়াসড, মানে আনবায়াস এটা আমাদের প্রমাণ করতে হয়, কিংবা ভেরিয়েন্সটা যে আনবায়াস এটা প্রমাণ করতে হয়। তো মিন আর ভেরিয়েন্স কিভাবে আনবায়াস প্রমাণ করে আমরা এটাই শিখবো। একদম সিম্পল। দেখো এই ম্যাথটাতে একসাথে দুইটাকে প্রমাণ করা আছে। তো এক্সাম হলে আমাদের একসাথে এমন দুইটা করতে দিতে পারে, বা এরকম সিঙ্গেল সিঙ্গেল, যেমন এখানে একটা কোশ্চেনে বলছে শুধু মিনটাকে আনবায়াস বললেই হবে, আর এটা বলতে বলছে তোমার ভেরিয়েন্সটাকে আনবায়াস বললেই হবে। তো দুইটাই কেমন করে চলো শিখি। এটাই আমার নোটও করা আছে সেম ভাবে। সো সো এখন আনবায়াস কখন হবে? সো দেখো, মিন অফ সিম্পল র্যান্ডম ভেরিয়াস ইজ আনবায়াস হোয়েন এই ভ্যালুটা এক্স এর সমান হবে, মানে ই অফ এক্স বার ইকুয়াল টু এক্স বার হবে, আবার ই অফ এস স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার হবে। মানে ভেরিয়ান্স যখন ই অফ এক্স স্কোয়ার সমান হবে তখন আনবায়াস, আর মিনের ক্ষেত্রে মিন যখন ই অফ এক্স মিনের সমান হবে তখন বলবো আনবায়াস। সো ম্যাথটা কিভাবে করব? আমরা এন সংখ্যক এটা মান নিব, যে কোনো র্যান্ডম মান। সো বুঝার সাথে আমরা অলওয়েজ এভাবে নিব, যেহেতু এটা জাস্ট প্রমাণ প্রুফ সিস্টেম, তাই ইজিয়েস্ট পদ্ধতি শিখি। এন ইকুয়াল টু 3 নিব, ছোট হাতের এন ইকুয়াল টু 2 নিব, আর এরকম একটা স্যাম্পল নিব 2 4 6। তোমরা অন্য কোনো স্যাম্পল নেওয়া ট্রাই করতে পারো, শুধু শুধু ক্যালকুলেশনটা একটু জটিল হবে, তার থেকে খুব সহজ স্যাম্পল নেওয়াটা বেটার না, যেহেতু প্রমাণ আমাদের টাইপ। সো জাস্ট দুইটা স্যাম্পল নিব। ভালো কথা, এই যে এখানে জাস্ট স্যাম্পল নিছি, এন ইকুয়াল টু 3 নিছি, আর এটা 2 নিছি। তারপর যা দেখো ক্যালকুলেশন করছে। প্রথম কি করছে, দুইটা দুইটা করে স্যাম্পল বানাইছে, 2 4 2 6 4 6। এই বড় স্যাম্পলটাকে 3 ভাগে ভাগ করছি। তারপর নর্মাল আমাদের স্যাম্পল মিনের সূত্র আছে না, সূত্র করে আমরা কিছু ভ্যালু বের করছি, যাকে নাম দিচ্ছি x1 বার, x2 বার, x3 বার। ঠিক ভেরিয়েন্সের জন্য সেম কাজটা করবা, s1 স্কয়ার, s2 স্কয়ার, s3 স্কয়ার। এই স্যাম্পল নিয়ে একটু মান বের করবা। মান বের করছো, এখন তোমার কাজ হবে এইখান থেকে আমাদের এই পোর্শনটা মনে রাখো, ঠিক আছে? এই পোর্শনটাকে মনে রাখো, এইটা হলো স্টেপ 1। সো এইটা কিসের কাজ? আমাদের স্টেপ 1 এর কাজ। এই যে স্টেপ 1 এর কাজে আমাদের স্যাম্পল করতে হবে। স্টেপ 2 আমরা পপুলেশন মিন করব। এই স্টেপের সাথে এই স্টেপের কোনো সম্পর্ক নাই, কিন্তু এটা ভিন্ন স্টেপ। স্টেপ 2 আমরা পপুলেশন ভেরিয়েন্স বের করব। সেটা কিভাবে বের করে? সেটা হলো তোমার এই যে এই পার্টটা, একটা সেকেন্ড ব্রাদার, এই যে এই পার্টটা, সেটা আমাদের একটা কি আলাদা পার্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট পার্ট। কিভাবে করব? এখানে আমরা বড় হাতের এক্স বার করব। এখানে ছোট হাতের এক্স করছি না, বড় হাতের এক্স বার, মানে পপুলেশন মিন বের করব। কিভাবে করব? 1 বাই বড় হাতের এন, দেখো এখানে ছোট হাতের এন, এখানে বড় হাতের এন বাই ই বড় হাতের এক্স। এখানে জাস্ট কি করছে, যে কয়টা স্যাম্পল ধরছি না সবগুলো একবারে কাজ করছে। সো দেখো তিনটা স্যাম্পল 1/3। তারপর এখানেও দেখো তিনটা স্যাম্পল 1/3, মানে জাস্ট আমাদের ভেরিয়েন্সের সূত্রটাই টোটাল স্যাম্পলের জন্য বের করলাম। দেখো একটা এক্স বার বের করছো, একটা এক্স স্কোয়ার বের করছো, বুঝছো? আমরা তোমাকে প্রথমে কিন্তু এই পার্টটাই বলছিলাম, এই দেখো তুমি একটা বড় হাতের এক্স বার বের করবা, বড় হাতের এক্স স্কোয়ার বের করবা। সো আমরা কিন্তু এই দেখো এইটাই করলাম, এই যে বড় হাতের এক্স বার, বড় হাতের এক্স স্কোয়ার করছো। তোমার দুইটা স্টেপ ডান, একটা ছোট হাতের এক্স এর কাজ করলাম, একটা বড় হাতের এক্স এর কাজ করলাম। এখন ই অফ এক্স বের করার পালা। ই অফ এক্স মানে কি? এই যে 3, এই যে 4, এই যে 5, এগুলা যোগ করবা, ভাগ কয়টা স্যাম্পল তোমার, একটা, দুইটা, তিনটা, 1/3 করবা। সো এইটা হলো এই যে মিন, দেখছো? মান বের হয়েছে 4। আবারও যদি ভেরিয়েন্সের জন্য ই অফ এক্স স্কোয়ার মানে কি? ই অফ এক্স স্কোয়ার হলো, বুঝো, ই অফ এক্স স্কোয়ার আমরা কি বের করতে চাচ্ছি, ই অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু কি, 2 প্লাস 8 প্লাস 2 ডিভাইডেড বাই স্যাম্পল। মানে আমরা জাস্ট এটার এভারেজ বের করব, এই তিনটা যোগ করব, এভারেজ বের করব, এই তিনটা যোগ করব, এভারেজ বের করব। এই তিনটা যোগফলের এভারেজ হয় মানে হলো এই যে এইটা, এই হলো এইটা। সো আমরা কি বুঝলাম, স্টেপ নাম্বার 1 আর স্টেপ নাম্বার 3 দ্বারা আমরা এই পার্টটা বের করলাম, আর এই যে পপুলেশন মিন বড় হাতের মিন দ্বারা আমরা এই পার্টটা বের করলাম। এখন যদি এই পার্ট আর এই পার্ট দুইটা সমান হয় তবে বলবো আমরা আনবায়াস। চলো দেখি কোশ্চেনটাতে, দেখি আসলে তার সমান হয়েছে কিনা। সরি ফর দ্যাট। এখন একটু এই লাইনটা খেয়াল করে, মানে এটা প্রমাণ টাইপ তো জাস্ট জাস্ট মানে স্টেপ বাই স্টেপ কাজ করলেই হয়ে যায়।
আমরা কি করলাম, আমরা যে ই অফ এক্স বের করছি আর এই যে ই অফ এক্স বের করলাম, এইটার মান আর আমাদের এক্স বারের মান দেখো তো সমান না, এইটাও 4, এক্স বারও 4। যখনই আমাদের এমন সমান সিচুয়েশন আসবে আমরা কি বলবো, যে স্যাম্পল মিন আছে সেটা আনবায়াসড। দেখছো ইজি না? আবার দেখো, তুমি যে পপুলেশন ভেরিয়েন্স বের করছো, মানে বড় হাতের এক্স স্কোয়ার বের করছো, আর এত কষ্ট করে এখানে ই স্কোয়ার বের করছো, সেই ভ্যালুটা কত আসে 4। তাহলে এই যে 4 ইকুয়াল টু এই 4, মানে 4 ইকুয়াল টু স্কোয়ার, তো কি বলতে পারি, ভেরিয়েন্স আনবায়াসড। সো এই তো ছিল একটা প্রমাণ টাইপের ম্যাথ, এই স্যাম্পলিং এর লাস্ট ম্যাথ বলতে পারো, ইজি, অনেক সময় এক্সামে দিয়ে দেয়। যেমন এই যে এখানে দেখো আলাদা আলাদা করে আমি অনেক প্র্যাকটিসে করেও দিয়েছি, এই যে এক্সারসাইজ নয়, শো কি বলছে, আমাদের মিনটা আমাদের আনবায়াস। কি করবা, এন ইকুয়াল টু 3 ধরবা, তিনটা ছোট স্যাম্পল নিবা, তারপর এন ইকুয়াল টু 2 ধরে আলাদা ভাগ করবা, 2 4, 2 6, 4 6, তারপর একটা তাদের স্যাম্পল মিন সূত্র বের করবা। পপুলেশন মিন মানে কি, এই তিনটার যোগফল ডিভাইড বাই 3, যে অ্যান্সারটা বেরোবে, তারপর এই তিনটার যোগফল ডিভাইড বাই 3, যে অ্যান্সারটা বেরোবে, দুইটা যদি সমান হয় তবে বলবো আনবায়াসড। তো এইটাই কিন্তু আমরা ওইখানে করছি, এখানে আলাদা আলাদা, যেটা আমাদের আলাদা আলাদা চাইছে। তো ভাইয়া এই তো ছিল স্যাম্পলিং এর চ্যাপ্টারটা। আমাদের মোট চ্যাপ্টার আছে কয়টা, মোট চ্যাপ্টার আছে তোমার 5টার মতো। আমরা 8 আর 9 নাম্বারটা করছি, ফার্স্ট কুইজে তোমাদের এটাই থাকে। সো আর যে 3টা চ্যাপ্টার আছে সেটার আমি বলবো হাইপোথিসিস যে চ্যাপ্টারটা আছে সেটা একটু পড়ো। এছাড়া বাকি দুইটাই সুপার ইজি, মানে এই যে কোলারেশন চ্যাপ্টারটা আছে না, জাস্ট একটা বড় একটা টেবিল ক্রিয়েট করতে হবে আর কয়েকটা সূত্র আছে। সো এগুলো তোমার প্যারা লাগবে না। সো প্যারা চ্যাপ্টার হলোই তোমার 9 আর 10। যেহেতু আজকে আমি একটু শিওর না যে আমার ভিডিওটাতে আসলে ভয়েস কাজ করছে কিনা, মাঝখানে একটা কল আসছিল রেকর্ডিং মোবাইলে, সো যার ফলে এখানে শেষ করতে হচ্ছে, না হলে ভিডিওটা আমি সত্যি একটা কাছে শেষ করে ফেলতাম। সরি ফর দ্যাট গাইস। বাট যেহেতু ফার্স্ট টাইম ম্যাথটা আমি ভিডিওতে করা ট্রাই করছি, কখনো ম্যাথ সেভাবে আমার ভিডিওতে বোঝানো হয়নি, সবসময় হাতে কলমে ফ্রেন্ডদের বোঝানো হয়েছে। সো যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করলাম, দেখো যদি তোমাদের কোনো সাজেশন থাকে আমার জন্য, যতটা সম্ভব আমার বোর্ডে করানো ট্রাই করছি। কজ বোর্ডে তো এরকম বড় বড় ম্যাথ বোর্ডে করানো সম্ভব না, যদি ছোট একটা বোর্ড, এখানে বুঝায় দিতে হয়। সো আমার কাজটা যেটুকু হচ্ছে তোমাদের বুঝায় দেওয়া, ম্যাথটা ধরায় দেওয়া, কিভাবে পড়তে হবে জানানো, সেসব প্র্যাকটিস করতে থাকো। যদি তোমাদের কোনো সাজেশন থাকে অবভিয়াসলি আমাকে জানাবা, আর আই উইল ট্রাই মাই বেস্ট টু ব্যাপারগুলো কতটা সহজে রিপ্রেজেন্ট করা যায়। আর দ্যাটস ইট গাইস, আজকে বিরোধী এতটুকুই। আর ইনশাল্লাহ নেক্সট উইকের মধ্যে আমি নেক্সট পার্টটা নিয়ে আসবো। আর তার মধ্যে তোমাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে দিও। আর এটা, গুড লাক গাইস ফর ইউর ম্যাথ এক্সামস, আশা করি বুঝতে পেরেছি। আলবিদা।